হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে অর্গানিক কেমিস্ট্রির অ্যাডভান্সড প্রশ্ন সলভিং, কোয়েশ্চেন সলভিং পার্ট 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির অ্যালকাইল হ্যালাইড, তারপর অ্যালকোহল ইথার, অ্যালডিহাইড কিটোন খুবই গুরুত্বপূর্ণ এই ৫ টা টপিকের অ্যাডভান্সড প্রশ্ন তোমাদের সামনে হাজির করব। আমরা গত পার্ট 1 এ হাইড্রোকার্বন রিলেটেড সবকিছু শেষ হয়েছে। আজকে আমরা এগুলা শেষ করব। তারপর পার্ট 3 তে তোমাদের অ্যাসিডের জাতক এবং নাইট্রোজেন কন্টেইনিং যে যৌগগুলো আছে সেগুলো আমরা শেষ করব। তাহলে চলো আজকে শুরু করা যাক। প্রথমেই অ্যালকাইল হ্যালাইড সংক্রান্ত কিছু প্রশ্ন তোমাদের সামনে আসবে। দ্য মেকানিজম অফ দ্য রিঅ্যাকশন ইজ গিভেন অ্যাজ, খেয়াল করে দেখো, আমরা Rx থেকে RY তৈরি করব। Rx থেকে RY তৈরি করব, তার জন্য একটা মেকানিজম দেওয়া হয়েছে। যেমন Rx এটা শুরুতে ভেঙে গেছে আর প্লাস এক্স মাইনাস হিসেবে একটা আয়ন পেয়ারে, পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে তারা বিভক্ত হয়ে গেছে। তারপর এটা সলভেন্ট সেপারেটেড আয়ন পেয়ার, এখানে অবশ্যই এমন একটা সলভেন্ট থাকবে যে সলভেন্টটা একে সেপারেট হতে হেল্প করবে। তারপরে ওয়াই মাইনাস নামক আরেকটা নিউক্লিওফাইল এসে সেই নিউক্লিওফাইলটা আর প্লাসের সাথে বসে গেল আর ওয়াই হলো। তো বুঝতেই পারছো এটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাই না? এসএন বিক্রিয়া। আচ্ছা, এই হচ্ছে একটা আমাদের এস এন বিক্রিয়া। তাহলে স্টুডেন্ট রাইটস জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বেসড অন দ্য গিভেন মেকানিজম ইজ, এখন প্রশ্ন হচ্ছে এই 4টা পয়েন্টের কোনটা সঠিক আর কোনটা ভুল। দ্য রিঅ্যাকশন ইজ ফেভারেবল বাই উইক নিউক্লিওফাইল। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ মনে হয়, যেহেতু এখানে আয়ন পেয়ারে বিভক্ত হয়ে গেছে, যেহেতু রিঅ্যাকশনটা শুরুতেই আয়ন পেয়ারে বিভক্ত হয়ে গেছে, তার মানে এই ক্যাটায়নটা স্টেবল ছিল, স্টেবল ক্যাটায়ন। আর আমরা জানি স্টেবল ক্যাটায়ন কোন ক্ষেত্রে তৈরি হয়, আমরা জানি 3 ডিগ্রির ক্ষেত্রে তৈরি হয়, যেটা কিনা SN1 রিঅ্যাকশনকে বেশি ফেভার করে থাকে, তাই না? SN1 রিঅ্যাকশনকে ফেভার করে থাকে। তাহলে দেখো ভাইয়েরা, SN1 এর ক্ষেত্রে আমরা জানি যদি নিউক্লিওফাইলটা উইক হয় তাও আমাদের কোনো সমস্যা নাই। নিউক্লিওফাইল উইক হলে মেইনলি SN1 বিক্রিয়ার দিকে ধাবিত হয়। SN2 এর জন্য খুবই স্ট্রং নিউক্লিওফাইলের প্রয়োজন হয়, এটা তোমরা জানো, আমরা ক্লাসে পড়াইছি। আচ্ছা, তার মানে প্রথম পয়েন্টটা দেখতে পাচ্ছি ঠিক আছে। R plus would be easily formed if the substituents are bulky. তো বুঝতেই পারছো R plus কখন স্টেবল হবে, যখন এটা 3 ডিগ্রি হবে, তাই না? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, এই হচ্ছে স্টেবিলিটির একটা ক্রম। তার মানে যদি এটা একটা 3 ডিগ্রি অ্যালকাইল কার্বোক্যাটায়ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো এটা বেশ স্টেবল হবে। তার মানে R plus would be easily formed, যত বেশি স্টেবল তত বেশি সহজে এটা তৈরি হবে। ইফ দ্য সাবস্টিটিউয়েন্টস আর বাল্কি, সাবস্টিটিউয়েন্ট যত বড় হবে ভাইয়া তত বেশি অ্যালকাইল গ্রুপ এখানে ইলেকট্রন ডোনেট করবে তার দিকে। আচ্ছা, দ্য রিঅ্যাকশন ইজ অ্যাকম্পানিড বাই রেসিমাইজেশন। আচ্ছা, তো এটা এই পয়েন্টটা আমরা একটু পরে দেখি। ডি নাম্বার পয়েন্টটা দেখো, দ্য রিঅ্যাকশন ইজ ফেভারড বাই নন পোলার সলভেন্ট। খেয়াল করে দেখো ভাইয়া, নন পোলার সলভেন্ট হলে কিন্তু কখনোই এই পোলারিটিতে বিভক্ত হবে না। অবশ্যই আমরা জানি পোলার দ্রবকেই পোলার যৌগগুলো দ্রবীভূত হয়, তার মানে নন পোলারটা হবে না, এটা বাদ দিয়ে দিব। তার মানে ডি আছে এমন সবগুলা বাদ, সুতরাং ডি আছে, ডি এর মধ্যে এটা তো বাদ। আচ্ছা, এ বি, এ সি আর এ বি সি। আমরা সি পয়েন্টটা নিয়ে কেন কথা বলছি দেখো ভাইয়া, যখনই কার্বোক্যাটায়নটা তৈরি হয়, আর প্লাস যখনই তৈরি হয়, এটা নিয়ে একটু কথা বলতে হবে। ধরে নিচ্ছি আমাদের আর প্লাস ছিল এটা, CH3, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন CH3, আমাদের স্টেবল একটা ইন্টারমিডিয়েট, এটাই ছিল আমাদের প্লাস চার্জ। তো তোমরা জানো যখনই একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, এটা কিন্তু sp2 হাইব্রিডাইজড, অর্থাৎ এটা প্লেনার একটা আয়ন অথবা প্লেনার মলিকিউলও বলতে পারো। এটা প্লেনের মধ্যে আছে, এটা তো একটা তলের মধ্যে আছে, এই তো একটা তলের মধ্যে এটা অবস্থান করে। নতুন করে যে নিউক্লিওফাইলটা আসবে, নতুন করে যে নিউক্লিওফাইলটা আসবে, এটা চাইলে উপর দিক থেকে অ্যাটাক করতে পারে, এটা চাইলে এই নিচ দিক থেকেও অ্যাটাক করতে পারে। অর্থাৎ এই যদি আমাদের তল হয়, উপরের দিক থেকেও এই কার্বনের উপর অ্যাটাক হতে পারে, নিচ দিক থেকেও কার্বনের উপর অ্যাটাক হতে পারে। তো যে দিক থেকে অ্যাটাক হবে, উপরের দিক থেকে অ্যাটাক হলে যেরকম আমরা স্টেরিওকেমিস্ট্রি পাবো, নিচের দিক থেকে অ্যাটাক হলে স্টেরিওকেমিস্ট্রিটা ঝড়ে উল্টানো ছাতার মতো মানে উল্টে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তো খেয়াল করো, এই ক্ষেত্রে কিন্তু যেহেতু এটা একটা সমতলীয় যৌগ, উপরের দিক থেকে 50% অ্যাটাক হবে আর নিচের দিক থেকেও বাকি 50% অ্যাটাক হবে। এই জায়গায় একদম 100% প্রবাবিলিটি মেইনটেইন হবে, যেহেতু এটা একটা মলিকিউলার লেভেল।
আচ্ছা। তো এই জায়গায় যদি উপরের দিক থেকে যদি আমাদের ডি যৌগ তৈরি হয়, অবশ্যই নিচের দিক থেকে অ্যাটাক হলে এল যৌগ তৈরি হবে। আর সমান সংখ্যক ডি এবং এল যৌগের যে সমষ্টি এটাকে আমরা বলি রেসিমিক মিক্সচার। এটাকে আমরা রেসিমিক মিশ্রণ বলে থাকি। সুতরাং দেখা যায় যদি এই কার্বোক্যাটায়নটা এরকম ৩ টা আলাদা, আলাদা ধারণ করত, আলাদা, আলাদা মূলক যদি ধারণ করত, বাল্কি, বাল্কি আলাদা মূলক, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেতাম যে এটা একটা কাইরাল কার্বন হতো এবং কাইরাল কার্বনে 50% ডি এবং 50% এল। অর্থাৎ SN1 রিঅ্যাকশনে দেখা যায় রেসিমিক মিক্সচার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে এ, বি, সি ৩ টাই সঠিক। আমাদের অ্যান্সার হলো গিয়ে সি। আই হোপ এটা বুঝতে পারছো। প্রথমেই তোমাদের এই অ্যালকাইল হ্যালাইডের SN1 SN2 এর এই টপিকটা নিয়ে আসার কারণ দেখো ক্লাসে পড়াইছিলাম এই দুটার পার্থক্য এবং 10টা করে পার্থক্য তোমাদেরকে লিখে দিছিলাম। আচ্ছা, এরপরে দেখো which of the following is likely to give a precipitate with silver nitrate solution? যে সমস্ত যৌগের মধ্যে Cl- থাকবে তারাই এই সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে AgCl এর সাদা অদক্ষেপ তৈরি করে থাকে। এটারই সাদা অদক্ষেপ তৈরি হবে, একটা প্রেসিপিটেট তৈরি হবে। এখন এখানে কোন যৌগটা আছে যে যৌগে একটা ক্লোরিন বের হয়ে আসতে পারবে? তো বুঝতেই পারছো উপরে এখানে ডাবল বন্ডের সাথে এই ক্লোরিন আছে, এখানে রেজোনেন্সের কারণে এই কার্বন ক্লোরিনের বন্ধনটা আরো বেশি স্ট্রং হয়ে যাবে, এখানে ক্লোরিন কখনোই বের হতে পারবে না। CCl4 তো এটা একটা অপোলার যৌগ, এখান থেকেও ক্লোরিন বের হবে না। CaCl3 এখান থেকে ক্লোরিন বের হবে না, প্রয়োজনে হাইড্রোজেনটা বের হয়ে যেতে পারবে। আমরা দেখতে পাই যদি একটা বেস দেওয়া হয় ক্লোরোফর্ম থেকে হাইড্রোজেন বের হয়ে যায় ইজিলি। সর্বশেষ একটাই বাকি আছে, দেখো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই না? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড খুব ইজিলি সে কিন্তু এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এইখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এইখানে আছে ক্লোরিন। তো যেহেতু এই ক্লোরিনটা আছে এটা কিন্তু একটা পোলার সলভেন্টে, পোলার দ্রাবকে ভেঙে যায়। ভেঙে গেলে এই তো আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং এত Cl- তৈরি হলো। আর এই Cl- ওটার সাথে বিক্রিয়া করে সাদা বর্ণের অদক্ষেপ তৈরি করবে। এই হচ্ছে আমাদের ডি। তারপরে দেখো which of the following potential energy diagrams represent the SN1 reaction? SN1 এর বুঝতেই পারছো শুরুতে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে বা স্টেবল অ্যালকাইল হ্যালাইড থেকে আর প্লাস তৈরি হবে। এই হচ্ছে আমাদের স্টেপ 1 এবং এটা আমাদের রেট ডিটারমাইনিং স্টেপ RDS। আর যখনই এই প্লাস চার্জটা তৈরি হলো, এই প্লাস চার্জের কাছে আমাদের নিউক্লিওফাইলটা এসে এই তো আমাদের নিউক্লিওফাইলটা এসে জায়গা করে নিল। এটা হয়ে গেল RNU। তাহলে যেহেতু 2 স্টেপে বিক্রিয়াটা হয়েছে অবশ্যই এখানে 2টা চূড়া দেখতে পাবো, এরকম 2টা চূড়া দেখতে পাবো। বুঝতে পারছো? 2টা চূড়া। এর প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড স্টেট প্রথম স্টেপের, আর এটা হচ্ছে দ্বিতীয় স্টেপের অ্যাক্টিভেটেড স্টেট। বুঝা গেল? তো এখন কথা হচ্ছে যেহেতু প্রথমটা RDS এটা খুব ধীরে সুস্থে বিক্রিয়া হয়, দ্যাট মিন্স এটার অ্যাক্টিভেটেড স্টেটে পৌঁছানোর জন্য, যেটাকে আমরা সক্রিয়ণকৃত জটিল বলি, এই সক্রিয়ণকৃত অবস্থায় পৌঁছানোর জন্য বেশি শক্তির প্রয়োজন ছিল। বেশি শক্তির প্রয়োজন বিধায় এটা আস্তে ধীরে আগাইছে। এটা ছিল একটা স্লো স্টেপ, তোমাদের মনে আছে? তো অ্যাক্টিভেশন এনার্জি যার বেশি সেই বিক্রিয়ার হার কম থাকে। তো এখানে বোঝাই যাচ্ছে এই স্টেপের কিন্তু অ্যাক্টিভেশন এনার্জিটা একটু বেশি, এই স্টেপের একটু কম, তাই এটা দ্রুত হয়ে যাবে। আর এটাতে কি সমস্যা, এখানে প্রথমটার অ্যাক্টিভেশন এনার্জি কম দেওয়া। যদি প্রথমটার অ্যাক্টিভেশন এনার্জি কম দেওয়া থাকতো প্রথমটা বেশি দ্রুত গতিতে হওয়ার কথা, কিন্তু আমাদের SN1 রিঅ্যাকশনে কিন্তু তার উল্টাটা হয়। আচ্ছা, আর এই ক্ষেত্রে দুইটাই সমান দেওয়া আছে। আচ্ছা, দুইটা রিঅ্যাকশন স্টেপ কিন্তু রিঅ্যাকশনের রেট সমান না। এটাই হচ্ছে সঠিক আনসার, যেখানে প্রথমটার অ্যাক্টিভেশন এনার্জি বেশি, এইটার অ্যাক্টিভেশন এনার্জি এটার চেয়ে বেশি হবে। 2 এর থেকে আমাদের 1 এর এনার্জিটা বেশি হবে। আচ্ছা, এরপর দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিঅ্যাকশন ইজ, এই রিঅ্যাকশনটার মেজর একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। ভাই এটা কিন্তু খুবই কঠিন একটা প্রশ্ন এবং ফার্স্ট টাইম যদি আসে, এটা কলেজের ছেলে এটা পারাটা একটু টাফ যদি না তোমাদের প্র্যাকটিস থাকে। এই প্র্যাকটিসটাই আমরা করাই দিব এখন। দেখো এটা শুরুতে এই প্রথম স্টেপে অ্যারো চিহ্নের উপরে 1 দেওয়া মানে হচ্ছে স্টেপ 1 আর নিচে 2 দেওয়া মানে হচ্ছে স্টেপ 2। স্টেপ 1 স্টেপ 2 এই দুইটা স্টেপের মধ্যে কি কি হবে মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই এই কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে আমাদের ক্লোরিন দ্রবীভূত আছে, এই ক্লোরিনটা যে এর সাথে সংযোজন বিক্রিয়া দিবে। তো যখনই
ক্লোরিনটা সংযোজন দিবে। তো এর আগের লেকচারে আমরা দেখাইছিলাম এখানে পানি থাকলে কিন্তু অন্য কিছু তৈরি হওয়ার কথা। তো এক্ষেত্রে যেহেতু পানি নাই, একটা অপোলার দ্রাবক আছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। যেখানে দ্বিবন্ধন আছে সেইখানে ক্লোরিন যেয়ে বসবে। তো ১, ২, ৩, ৪ আমরা ৪ টা কার্বন দিলাম। এইখানে থাকবে একটা ক্লোরিন, এইখানে থাকবে আরেকটা ক্লোরিন। আচ্ছা, আর এইখানে আছে আমাদের মিথক্সাইড। হ্যাঁ, সবগুলা কিন্তু ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা জিনিস ইম্পোর্টেন্ট। এবং তোমরা জানো এই অ্যালকক্সাইড মৌলগুলো কিন্তু অর্থপ্যারা নির্দেশক হয়ে থাকে। তারা মেসোমেরিক ইফেক্টের সাহায্যে ইলেকট্রন পুশ করে এর মধ্যে, বেনজিন রিং এর মধ্যে। আচ্ছা, এবার মনোযোগ। সেকেন্ড কেসে আমরা কি করলাম? অ্যানহাইড্রাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম এই মিক্সচারের মধ্যে। আচ্ছা, তোমরা জানো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি কাজ করে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার যে অরবিটালটা ফাঁকা আছে, ফাঁকা অরবিটালে সে এই ক্লোরিনের একটা লোন পেয়ার নিবে, টেনে নিবে। সে যেহেতু একটা লুইস অ্যাসিড, এই ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে সে পুরো বন্ডটাকে ভেঙে দিবে। ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা যাবে নাকি এটা যাবে? তো অ্যান্সার হচ্ছে ভাই এই যে দ্বিতীয়টা যাবে। তো কেন দ্বিতীয়টা যাবে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। খেয়াল করো যখনই দ্বিতীয়টা যাবে, এখানে মিথক্সাইড আছে, এটা আমরা লিখে দেই। আর এই জায়গায় এই 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 এইখানে একটা ক্লোরিন, আর এইখানে হচ্ছে আমাদের পজিটিভ চার্জ। এখানে কি পজিটিভ চার্জ। খেয়াল করে দেখবা এই পজিটিভ চার্জ কিন্তু একটা ইলেকট্রোফাইলের মতো আচরণ করা শুরু করবে। এই যে পজিটিভ চার্জ আছে ভাইয়া, এটাই আমাদের ইলেকট্রোফাইলের মতো আচরণ করবে। তোমরা জানো ইলেকট্রোফাইলগুলো পজিটিভ বা চার্জ ধর্মী হয়ে থাকে। আর ইলেকট্রোফাইল যখনই তৈরি হবে তখনই বেনজিন রিংয়ে অ্যাটাক করে থাকে। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক রিংয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে। আচ্ছা, এটা এবার অ্যাটাক করবে দেখো ঠিক এই কার্বনটাতে। কেন ভাই এই কার্বনটাতে অ্যাটাক করবে? কারণ একটু আগে আমরা বলছিলাম যে মিথক্সাইড মূলকের কিন্তু মেসোমেরিক ইফেক্ট আছে। সে কি করতে পারে? বেনজিন বলয়ে ইলেকট্রন পুশ করতে পারে। পুশ করে সে এই এবং প্যারা পজিশনটাকে সে নেগেটিভ বানায় দিতে পারে। তো অবশ্যই এইখানকার পজিটিভ চার্জ এই কার্বনে আসতে পারবে না, কারণ এত দূর ঘুরে এসে আসতে পারবে না। এই কার্বনে আসার চান্স ছিল, কিন্তু খেয়াল করে দেখবা এখানে কিন্তু একটা বাধা দেওয়ার মতো কিছু একটা আছে, মিথক্সাইড কিছু আছে, তাই না? এখানে ছোট্ট হইলেও তার একটা বিকর্ষণ হইতে পারে। তো এই জায়গায় না এসে সে একবারে প্যারা পজিশনেই চলে যাক। প্যারা পজিশনেও তো এখানে নেগেটিভ চার্জ আছে, সুতরাং এটা বেশি প্রেফারেবল হবে। তো এমন না যে এটা তৈরি হবে না, এখানে যাবে না, হ্যাঁ যেতে পারে, বাট এটারই যাওয়ার চান্স বেশি। ঠিক আছে? কারণ এই জায়গায় কোনো বাধা নাই আশেপাশে। তো এটা যখন এখানে অ্যাটাক করবে, বুঝতেই পারতেছো ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়ে থাকবে। ইলেকট্রোফিলিক অ্যাটাক হলে, খুব মনোযোগ, ইলেকট্রোফিলিক অ্যাটাক হলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ১ নাম্বার কার্বন, ২, ৩, ৪, ৫, আর এই কার্বনে যদি আসে তাহলে হবে ৬। তার মানে ৬ টা কার্বনের একটা রিং তৈরি হবে। আমরা ৬ কার্বনের একটা রিং বানায় দেই। এই তো ৬ কার্বনের রিং তৈরি হয়ে গেল। তো এখানে আমি তোমাদেরকে একটু ইয়েটা দেখায় দেই। যখনই বেনজিন বলয়ের মধ্যে কোনো একটা পজিটিভ চার্জ ধর্মী ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করে, অবশ্যই এটা যদি পজিটিভ হয়ে থাকে, তো এখানে তোমরা জানো ঠিক এই জায়গায় সুন্দর করে প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে যায়। এই ইলেকট্রোফাইলটা এসে জাস্ট প্রতিস্থাপন করে ফেলে, আর এই জায়গায় একটা হাইড্রোজেন বের হয়ে যায়, তাই না? হাইড্রোজেনটা বের হয়ে যায়। আচ্ছা, সেম ঘটনা ঘটবে। তো এই পজিটিভ চার্জ ধর্মী কার্বনটা অ্যাটাক করলো, এখানকার হাইড্রোজেনটা বের হয়ে যাবে। আলটিমেটলি এই বেনজিনের অ্যারোমেটিসিটি কিন্তু বজায় থাকবে। আচ্ছা, বজায় থাকলো। এবার আমরা দেখতে পাচ্ছি যে ১, ২, ৩, ১, ২, ৩ এই কার্বনে একটা ক্লোরিন ছিল। এই কার্বনেটা কি ছিল? ক্লোরিন ছিল। আর এই সাইডে ছিল আমাদের একটা মিথক্সাইড। মিথক্সাইড। এইবার মিলায় দেখি অ্যান্সার কোনটা হয়। খেয়াল করে দেখবা ভাইয়া 6 মেম্বার রিং কিন্তু বেশি স্টেবল। ঠিক আছে? 6 কার্বনের আ আ রিংটা বেশি স্টেবল হওয়ার কারণেই মেইনলি এই ৬ নাম্বার কার্বনের এই ক্লোরিনটা গেছিল। একদম প্রান্তের কার্বনের ক্লোরিনটা বের হয়ে গেছিল। যদি এই ক্লোরিনটা বের হইতো তাহলে কিন্তু ৫ কার্বনের একটা রিং তৈরি হইতো। ওইটা আমাদের জন্য এত বেশি স্টেবল না। এত ৫ কার্বনের চেয়ে ৬ কার্বন বেশি স্টেবল। আচ্ছা, তো আরেকটা কথা, এই যে এটাও কিন্তু তৈরি হওয়ার চান্স ছিল, বাট এটার চেয়ে এটা বেশি তৈরি হবে। এটার চেয়ে এটা বেশি তৈরি হবে, যেটা আমরা দেখাইছি। তাই না? এখানে অ্যাটাক করতে গেলে কি এখানে একটা বিকর্ষণ করার মতো কিছু একটা আছে না?
আচ্ছা, এখানে একটা স্টেরিক বাধা সে পাইতো। সুতরাং সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটাই তৈরি হবে। এখন এত সুন্দর একটা রিঅ্যাকশনের মেকানিজম। তো অবশ্যই ফার্স্ট টাইম তোমরা এগুলা বুঝবা অ্যান্সার করতে পারবা না। ১ বার, ২ বার, ৩ বার করে প্র্যাকটিস করো এবং তোমাদের বেসিক আছে। বেসিক যেহেতু আছে যত বেশি প্র্যাকটিস করো ভাইয়া তত আগায় যাবা। আচ্ছা, এরপর সেইম আরেকটা প্রশ্ন। সেইম প্রশ্ন কিন্তু এইবার কনসেপ্টটা একটু চেঞ্জ হবে। দেখো, "দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ" সেম এখানে একটা অ্যালকাইল হ্যালাইড আছে। এই অ্যালকাইল হ্যালাইড থেকে হ্যালোজেনটাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে যাবে। এটাকে আমরা ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন বলি, তোমরা জানো। তো এখানে এই ক্লোরিনটাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে আছে এখানে পানি এড করা হইছে। তারপর এইখানে যখন আমরা পানি এড করে দিলাম, এই ৪ টা যৌগের কোন যৌগটা তৈরি হবে? আচ্ছা, আমরা শুরু করি, কাজ শুরু করি। ১ম এ যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া হইছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের হ্যালোজেনটাকে নিয়ে যাবে। আর এখানে আবারও একটা মিথঅক্সাইড দেওয়া আছে। মিথঅক্সাইড। আচ্ছা, এখানে একটা মিথাইল। এই জায়গায় আমাদের CH2Cl ছিল। তো Cl থাকলে বুঝতেই পারছো অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কি করবে? এই Clটাকে নিয়ে যাবে। নিয়ে গেলে এই কার্বনের উপরে পজিটিভ চার্জ তৈরি হবে। তো বুঝতেই পারছো এই কার্বনটা কিন্তু ১ ডিগ্রি কার্বন, তাই না? তো এই কার্বোক্যাটায়নটা আমাদের ১ ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো ১ ডিগ্রি কার্বোক্যাটায়ন অবশ্যই স্টেবল হবে না। কি হবে? এখানকার যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে এই কার্বন নিয়ে যাবে এবং এই পজিটিভ চার্জ এখানে চলে আসবে। ঠিক এই জায়গায় চলে আসবে। এইখানে আমাদের মিথক্সাইড 1, 2, 3, 4 ১, ২, ৩, ৪ ১, ২, ৩, ৪ ১, ২, ৩, ৪ আচ্ছা, আর এইখানে দেখো CH3 আর আমাদের পজিটিভ চার্জ এই কার্বনে চলে আসবে। তো ৩ ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। আচ্ছা, তো এটা এই কারণেই হইছে মেইনলি পানির উপস্থিতির কারণে। তো ওয়াটার অর্থাৎ একটা প্রোটিক মিডিয়াম। প্রোটিক মিডিয়ামটা সাপোর্টস দ্য রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন। যদি কোনো প্রোটিক মিডিয়াম থাকে যেমন পানি বা পানির মতো যেরকম আছে অ্যালকোহল, তারা কি করবে? এরকম রিঅ্যারেঞ্জমেন্ট গুলাকে আরো বেশি ফ্যাসিলিটেট করবে, আরো বেশি সুবিধাজনক করবে। পানি থেকে সে একটা H+ নিয়ে যাবে, পরবর্তীতে OH- টা এই H+ টাকে নিয়ে যাবে। আমি আর পুরা মেকানিজম কিন্তু দেখাবো না। তাইলে শেষ হবে না। আচ্ছা, এবার দেখো, এবার সবাই একটু মনোযোগ দাও। যেহেতু এই কার্বোক্যাটায়নটা তৈরি হইছে, একটা ইলেক্ট্রোফাইল তৈরি হয়ে গেছে। তো ইলেক্ট্রোফাইলটা কি করবে? ইলেক্ট্রোফাইল যে অ্যাটাক করবে। এখন অ্যাটাক করবে কোথায়? অবশ্যই এখানে এই মিথক্সাইডের কাছে আসবে না। মিথক্সাইডের কাছে আসলে দেখা যাবে যে এখানে একটা স্টেরিক বাধা সে অনুভব করবে। তো আসবে হচ্ছে এই জায়গায়। এই যে আমাদের কার্বনটা, এই কার্বন অ্যাটাক করে বসবে। এই কার্বন অ্যাটাক করলে আমরা দেখি এখানে ১ টা কার্বন, ২ টা কার্বন, ৩ টা কার্বন, ৪ টা কার্বন আর এই হচ্ছে ৫ টা কার্বন। তো ৫ কার্বনের রিং তৈরি হবে। এই ক্ষেত্রে আমাদের ৫ কার্বনের রিং তৈরি হবে। এই ৫ কার্বনের রিং তৈরি হইল। আর দেখা যাচ্ছিল যে আম ওই যে ৪ নাম্বার কার্বনটাতে ২ টা মিথাইল ছিল। তো এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল। গেল। আর এই সাইডে কি ছিল? একটা মিথক্সাইড ছিল। CH3। এই সাইডে একটা মিথক্সাইড। তাহলে দেখো তো এটার সাথে কোনটা মিলে? এটার সাথে দেখা যাচ্ছে এই তো এখানে বেনজিন রিং, এখানে ৫ কার্বনের একটা রিং আর এখানে ২ টা মিথাইল আর এই জায়গায় আমাদের মিথক্সাইড। অর্থাৎ ডি অপশন ইস দ্য রাইট চয়েস। ঠিক আছে। তো এখানে প্রশ্ন করতে পারো যে তাহলে ভাই এখানেও তো ৫ কার্বনের রিং কম স্টেবল। কিন্তু কম স্টেবল হইলেও এই যে ক্যাটায়নটা ১ ডিগ্রির চেয়ে ৩ ডিগ্রি হিউজলি অনেক লার্জলি বেশি কি হবে? স্টেবল হবে। তো দেখা যাবে এখানে অ্যাটাক করার আগেই এই ১ ডিগ্রি থেকে সে ৩ ডিগ্রি হয়ে যাবে। আর কোনো উপায় নাই। এই ৩ ডিগ্রি এখানেই বসে থাকবে। তাকে আর ১ ডিগ্রির জায়গাতে নেওয়াই যাবে না। এই ৩ ডিগ্রিটা পরবর্তীতে অগত্যা এসে অ্যাটাক করবে। আচ্ছা, তারপর আমরা দেখি The major product of the following reaction. The major product of the following reaction. এই তো। বিক্রিয়া করবা, তোমার কনসেপ্ট আছে, কনসেপ্ট কাজে লাগাবা আর সলভ করবা। এই জায়গায় খুব ভালো একটা সুন্দর একটা বিক্রিয়া কম্পাউন্ড দেওয়া আছে দেখো। এখানে ফিনাইল। ফিনাইলটা আর কিছুই নয়। ফিনাইল হচ্ছে তোমার এই বেনজিনের একটা গ্রুপ। ফিনাইল এখানে CH, CH3, CH ব্রোমিন আছে এখানে। তারপরে সেই ৪ নাম্বার কার্বনে আরেকটা ব্রোমিন আছে। তো এখানে আমরা কি করলাম? অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন দিলাম যেখানে অ্যালকোহলটা এক্সেস পরিমাণে থাকবে। তো থাকলে আমরা জানি অ্যালকাইল হ্যালাইড থেকে অপসারণ বিক্রিয়া হবে।
অর্থাৎ এলিমিনেশন রিঅ্যাকশন হয় E1 হবে নয়তো E2 হবে। আর 3 ডিগ্রি থেকে E1 হবে, 1 ডিগ্রি থেকে E2 হবে। তো এখানে দেখতে পাচ্ছ 2 ডিগ্রি আছে। তো এখানে E1 E2 দুইটাই সমান তালে চলবে। ঠিক আছে। তো তৈরি হবে কোনটা? খেয়াল করা যাক। আমরা এটার স্ট্রাকচারটা আঁকি। ফিনাইল এইখান থেকে গেল। তো তোমরা জানো যখনই অপসারণ বিক্রিয়া হয় তখন সাইজ এফ এর অপসারণ হয়। বিটা কার্বনে যেখানে কম হাইড্রোজেন আছে সেইখান থেকে হাইড্রোজেন যাবে। এটাকে আমরা বলতাম সাইজ এফ এর নীতি। তো খেয়াল করো এখানে আছে CH2 দুইটা হাইড্রোজেন। বাট এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে। তো যেহেতু একটা হাইড্রোজেন আছে সেহেতু এখান থেকেই কিন্তু হাইড্রোজেনটা যাবে। আচ্ছা, গেল। তো এখান থেকে যদি যায় বুঝতেই পারছো এইখানেটা দ্বিবন্ধন তৈরি হয়ে যাবে। এখানে কি হবে? দ্বিবন্ধন তৈরি হবে। দেখাই দিচ্ছি। এই তো দ্বিবন্ধন তৈরি হয়ে গেল। তারপরে এটা আগের মতো থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ব্রোমিনটা এটা কি এই দিক থেকে নিবে নাকি এই দিক থেকে নিবে? এখানে দুইটা আছে, এখানেও কিন্তু দুইটাই আছে। তো কোন জায়গা থেকে যাবে এটা এখন আমাদের মেইন প্রশ্ন। আচ্ছা, এখন যদি আমরা ধরে নিচ্ছি যদি এইখান থেকে যায় তাহলে কি হবে? যদি এখান থেকে যায় তাহলে হবে এটা, এটা, এই। আর যদি ওই ডান পাশ থেকে যেত, খুব মনোযোগ দিয়ে দেখো একটু পরে লিখবা। আর যদি ডান পাশ থেকে যেত তাহলে এরকম হইতো। তো এখানে ডাবল বন্ড, এখানে হচ্ছে আমাদের মিথাইল। তো প্রশ্ন হচ্ছে আগেরটা বেশি স্টেবল নাকি এটা বেশি স্টেবল? অপশন কিন্তু দুইটাই আছে, দুইটাই বেশি হওয়ার চান্স আছে, বাট কোনটা তৈরি হবে সেটা আমরা একটু খুঁজে দেখব। আচ্ছা, এটা হইল। তারপর এইখান থেকে যদি CH2 একটা হাইড্রোজেন যায় তো এইখানে CH, এইখানে CH2, এখানে CH3। তো খেয়াল করে দেখো ভাইয়ারা, এবার যেটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা কনজুগেটেড সিস্টেম তৈরি হয়েছে। কনজুগেটেড সিস্টেম। আর অ্যারোমেটিসিটি যখন তোমাদেরকে আমরা পড়াইছি সেখানে বলছিলাম যে কনজুগেটেড সিস্টেমগুলো কিন্তু খুবই স্টেবল হয়ে থাকে, তাই না? এখানে বেনজিনের সাথে এই দ্বিবন্ধন একটা কনজুগেটেড সিস্টেম তৈরি করলো, এটার সাথে আবার এই দ্বিবন্ধনটাও কি করলো? একটা কনজুগেটেড সিস্টেম তৈরি করলো। সুতরাং এটা হবে আমাদের মেজর প্রোডাক্ট। তো দেখি আমাদের কোন যৌগে এটা আছে, কোন যৌগটাতে এটা উপস্থিত। তো পিএইচ, এখানে একক বন্ধন, দ্বিবন্ধনটা এখানে থাকার কথা, এ হবে না। তো পিএইচ, এখানে দ্বিবন্ধন থাকার কথা, এটাও হবে না। আচ্ছা, তারপরে এটা এখানে CH2 ঠিক আছে, বাট কনজুগেটেড সিস্টেম হওয়ার জন্য এইখানে আসার কথা ছিল, এটাও হইল না, এটাও কাটা। আর ডিতে খেয়াল করে দেখি, ডিতে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এই তো পিএইচ, এই জায়গায় আমাদের দ্বিবন্ধন কনজুগেটেড সিস্টেম, তারপরে এখানে আবার একটা কনজুগেটেড সিস্টেম, তারপরে হচ্ছে আমাদের CH2 CH3। ডি ইজ দ্য রাইট আনসার। তো এখানে আমাকে এটা একটু ভুল হয়ে গেছে, এখানে হবে ডি। তো যেখানে কনজুগেটেড সিস্টেম থাকবে অর্থাৎ একান্তর দ্বিবন্ধন থাকবে এটা কিন্তু অনেক বেশি স্টেবল হবে। তো স্টেবল যদি হয় ওইটাই তৈরি হবে, যেটাই স্টেবল সেটাই বেশি পরিমাণে তৈরি হয়, অর্থাৎ ডি যৌগটা এখানে বেশি স্টেবিলিটি প্রদর্শন করে। আচ্ছা, আমি অতিরিক্ত ইয়াটাকে মুছে দেই। ওকে। আচ্ছা, দ্য মেজর প্রোডাক্ট অবটেইনড ইন দ্য ফলোইং রিঅ্যাকশন, বিভিন্ন বিক্রিয়া থাকবে কি কি, কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি পরিমাণে তৈরি হবে এটাই খুঁজে বের করতে হয়। আচ্ছা, আমরা দেখি এখানে আরেকটা ফিনাইল গ্রুপ আছে, এখানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন, আর এখানে CH2, আরেকটা ফিনাইল গ্রুপ। তো এখানে টারশিয়ারি বিউটক্সাইড, পটাশিয়াম টারশিয়ারি বিউটক্সাইডকে ব্যবহার করা হয়েছে। এই টারশিয়ারি বিউটক্সাইড মানে কি? টারশিয়ারি বিউটানলের সাথে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করছো, এতে করে এই টারশিয়ারি বিউটক্সাইডটা তৈরি হয়েছে। দ্যাট মিন্স এটাও কিন্তু অপসারণ বিক্রিয়ারই একটা রিয়েজেন্ট। ঠিক আছে, এই অ্যালকোহলের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা দিলে কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। এলিমিনেশন বিক্রিয়ার মাধ্যমে বা অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি হবে। তাহলে দেখি এখান থেকে যদি অপসারণ হয় তাহলে কিভাবে অপসারিত হবে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়েরা, এইখানে আছে আমাদের একটা বেনজিন, আর এখানে এই
এখানে আরেকটা বেনজিন। তো বেনজিনের মধ্যে তো দ্বিবন্ধন আছেই, তাই না? রেজোনেটিং একটা দ্বিবন্ধন আছে। তো এখন কথা হচ্ছে এই ব্রোমিনটা যাওয়ার পাশাপাশি এই ব্রোমিনটা যখন যাবে, এই ব্রোমিনটা গেলে হাইড্রোজেন কোন দিক থেকে যাবে? এখানে তো আর কোনো হাইড্রোজেন নাই। একমাত্র হাইড্রোজেনের অপশন আছে এইখানে। তো এখান থেকে একটা যাবে। এখান থেকে গেলে এই। তো এখানে খেয়াল করে দেখো একটা প্লাস হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আচ্ছা, তাহলে কোনটা তৈরি হইলো? তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটা দ্বিবন্ধন চলে আসলো। তো মাঝখানে দ্বিবন্ধন এসে আচ্ছা মাঝখানে দ্বিবন্ধন একটাতেই দেখা যাচ্ছে। এই তো। এখানে ফিনাইল CH ডাবল বন্ড CH আর এটা ফিনাইল। এটা খুব সহজ ছিল। আর ওখানে প্লাস মাইনাস দিয়ে রাখছে মানে এখানে রেসিমিক মিক্সচার দেখানো হয়েছে। না ভাই, এখানে রেসিমিক মিক্সচার তৈরি হবে না। আচ্ছা, এটা বিটা এলিমিনেশন। হ্যাঁ। আবার দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন সেম। এই বিক্রিয়া থেকে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি পরিমাণে তৈরি হবে? খেয়াল করে দেখো ভাইয়ারা, এখানে অ্যালকাইল হ্যালাইড আছে। এই অ্যালকাইল হ্যালাইড মানেই যে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, তাই না? নিউক্লিওফিলিক অ্যাটাক হবে। একটা নিউক্লিওফাইল এসে এখানে অ্যাটাক করবে আর হ্যালোজেনটা সুন্দর করে বের হয়ে যাবে। তো আমাদের খুঁজে বের করতে হবে এই জায়গায় নিউক্লিওফাইল হিসেবে কে আছে। তো খেয়াল করে দেখো ভাইয়ারা, এখানে ফিনাইল সালফাইড, এই তো ফিনাইল সালফাইড, আর এখানে সোডিয়াম প্লাস সোডিয়াম ফিনাইল সালফাইড আছে। তো ফিনাইল সালফাইডটাই কিন্তু আমাদের নিউক্লিওফাইল হবে। এই নিউক্লিওফাইল অ্যাটাক করবে এই কার্বনকে অ্যাটাক করলে ব্রোমিনটা বের হয়ে যাবে। তো কথা হচ্ছে ভাই, ফ্লোরিন কি কখনো বের হবে? ফ্লোরিনটা বের হবে না, কারণ এটা বেনজিন রিং এর সাথে সংযুক্ত আছে। আবার এই ফ্লোরিন বের হয়ে গেলে যে কনজুগেটেড বেসটা তৈরি করে ফ্লোরাইড আয়ন, ওটা কিন্তু এত বেশি স্টেবল না কম্পেয়ার টু এই ব্রোমিন। ব্রোমিন কিন্তু অনেক বেশি স্টেবল ব্রোমাইড আয়ন হিসেবে। আচ্ছা, তো এই সালফাইডটা এই কার্বনটাতে অ্যাটাক করবে এবং এটা বের হয়ে যাবে। এবং খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে ডাইমিথাইল ফরমামাইড। এটা কিন্তু একটা নন পোলার সলভেন্ট। তো এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এটা একটা SN2 মেকানিজমের বিক্রিয়া হয়ে যাবে। নন পোলার সলভেন্ট প্লাস খুবই স্ট্রং নিউক্লিওফাইল, এটা। আচ্ছা, তো এই জায়গায় যখন ব্রোমিনের জায়গায় আমাদের এসটা বসবে, আমরা একটু দেখে নেই। ব্রোমিনের জায়গাতে ব্রোমিনের জায়গাতে আমাদের এস এসে যুক্ত হইল। ঠিক আছে। তো এইখানেও ব্রোমিনের জায়গায় এস, আর এটা তো হইলই না, আর এটা ফ্লোরিন তো বের হবেই না। তো এ এবং বি এর মধ্যে ভাই কোনটা সঠিক? এইখানে লিখতে যে একটা প্রবলেম হয়েছে। এখানে যেটা দেওয়া ছিল এই ব্রোমিনটা ড্যাশ বা ওয়েজে দেওয়া ছিল। একটু মনোযোগ। মেইন প্রশ্নে এখানে ব্রোমিনটা না একটু ওয়েজে দেওয়া ছিল, ওয়েজ। তো ওয়েজে দেওয়া মানে কি? ব্রোমিনটা একটু বাইরের দিকে বের হয়ে আছে। মনোযোগ, ব্রোমিনটা কি হয়ে আছে? বাইরের দিকে বের হয়ে আছে। আচ্ছা ভাইয়া, ব্রোমিন যদি বাইরের দিকে বের হয়ে থাকে তাইলে এই যে আমাদের সালফাইডটা একদম নিচ দিক থেকে অ্যাটাক করবে, তখন ব্রোমিনটা বের হয়ে যাবে। ঠিক আছে। এবং নিচের হাইড্রোজেনটা ঝড়ে ওঠানোর ছাতার মতো বাইরে বের হয়ে আসবে এবং সালফাইড নিচের জায়গাটা দখল করবে। সুতরাং এখানে স্টেরিওকেমিস্ট্রির একটা টপিক চলে আসছিল। হ্যাঁ, কোশ্চেনটা আমি একটু আবার ঠিক করে দিলাম। এই ব্রোমিনটা ওয়েজে ছিল। যখন ব্রোমিন ওয়েজে থাকবে তখন আমাদের নিউক্লিওফাইলটা এই পেছন থেকে এসে অ্যাটাক করবে। অ্যাটাক করে সে নিজে ওই জায়গা দখল করবে। আচ্ছা, তাহলে আমি এটাকে একটু আলাদা করে দেখায় দিচ্ছি। খেয়াল করে দেখো, এরকম ধরো এইখানে আছে আমাদের হাইড্রোজেন ভেতরের দিকে, আর এইখানে আছে হচ্ছে ব্রোমিন। তো যখন অ্যাটাক হবে খেয়াল করে দেখবা এই ব্রোমিনটা কিন্তু অনেক বড়। ব্রোমিনের যে রেডিয়াস এটা অনেক বড়। তো ব্রোমিন যেদিকে থাকবে অবশ্যই সেদিক থেকে আসতে পারবে না নিউক্লিওফাইলটা। আমাদের নিউক্লিওফাইল আমরা এটাকে এন মাইনাস ইউ মাইনাস দিয়ে প্রকাশ করি। এটা যেটা করবে, ব্রোমিন যেদিকে আছে ভাইয়া তার বিপরীত দিক থেকে, তার ব্রোমিন যদি এরকম দেখো সামনের দিকে আছে, ব্রোমিনটা আছে সামনে, তো নিউক্লিওফাইলটা এই পেছন দিক থেকে অ্যাটাকটা করবে। যখনই এটা উল্টা দিক থেকে অ্যাটাক করবে তখন দেখা যাবে ব্রোমিনটা বের হয়ে যাবে, ঠিক আছে। তখন এটা উল্টা, এই ঝড়ে উল্টানো ছাতার মতো একটু উল্টে যাবে। SN2 মেকানিজমের বিক্রিয়া। আচ্ছা, ঠিক তখন এরকমটা হয়ে যাবে। হাইড্রোজেন উপরে উঠে আসবে আর ব্রোমিনটা যে নিচে নামবে। সে আমরা ধরে নিচ্ছি এখানে ছিল এ, এখানে বি। এটা স্থির ধরে রাখতে হবে, এ বি। তাহলে কি হইলো? এটা যদি আমাদের ডি যৌগ হয়ে থাকে, যেখানে হাইড্রোজেনটা নিচে ছিল, এটা কিন্তু ভাই এল যৌগ হয়ে যাবে, অর্থাৎ স্টিরিওকেমিস্ট্রিটা চেঞ্জ হয়ে যাবে।
আর আমরা এটাই জানি যে SN2 মেকানিজমের প্রতিস্থাপন বিক্রিয়ায় সাবস্ট্রেটের স্টেরিওকেমিস্ট্রি অর্থাৎ ত্রিমাত্রিক আকৃতিটা চেঞ্জ হয়ে যায়। যদি আগে এরকম থাকতো। যখন নিউক্লিওফাইল অ্যাটাক করলো একদম উল্টে যাবে। ঝড়ে যেরকম ছাতাটা উল্টে যায় ঠিক ওরকমভাবে এটাও উল্টে যাবে। তখনই এটার ত্রিমাত্রিক সজ্জাটা চেঞ্জ হয়ে যাবে, অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রোমিন যেদিকে থাকবে তার উল্টা দিক থেকে এসে এই সালফাইডটা অ্যাটাক করবে। আচ্ছা, তাহলে আমাদের এ হচ্ছে রাইট চয়েস। ওকে। তারপর the order of reactivity of the following alkyl halides for a SN2 reaction. আচ্ছা, এটা SN রিঅ্যাকশনের জন্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের জন্য কোন অর্ডারটা সঠিক? তোমরা প্রত্যেকে জানো এই আয়োডাইড আয়ন সবথেকে বেশি স্টেবল। সুতরাং এই অ্যালকাইল আয়োডাইড থেকে আয়োডাইড আয়নটা সবচেয়ে ইজিলি বের হইতে পারবে। তো অ্যালকাইল আয়োডাইড সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হয়ে থাকবে। তারপরে ব্রোমাইড, তারপরে ক্লোরাইড, সবার শেষে হচ্ছে গিয়ে ফ্লোরাইড। কারণ ভাই খেয়াল করে দেখো ফ্লোরাইড মাইনাস চার্জ, তাই না? এই মাইনাস চার্জের যে চার্জ ডেন্সিটি এটা একটু বেশি। চার্জ ডেন্সিটি বেশি হলে আমরা জানি পটেনশিয়াল বেশি হয়ে যাবে। পটেনশিয়াল এনার্জি বেশি মানে স্টেবিলিটি কম। সুতরাং ফ্লোরাইড মাইনাস আয়নটা সহজে তৈরি হতে চাইবে না। বাট অন দ্য কন্ট্রারি আমাদের আয়োডাইড মাইনাস আয়নটা খুব ইজিলি তৈরি হবে, অর্থাৎ এটা খুব ইজিলি ভাঙতে পারবে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এই ডি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, which of the following is an organometallic compound? খেয়াল করে দেখবা কার্বনের সাথে যদি ডিরেক্ট কোনো মেটাল যুক্ত থাকে ওই যৌগটাকে আমরা বলি অর্গানোমেটালিক কম্পাউন্ড, জৈব ধাতব যৌগ। এখানে দেওয়া আছে লিথিয়াম মিথক্সাইড। এইখানে খেয়াল করে দেখো কার্বনের সাথে ডিরেক্ট কোনো ধাতুর সংযোগ নাই। তারপর লিথিয়াম অ্যাসিটেট মানে হচ্ছে CH3 মাইনাস লিথিয়াম অ্যাসিটেট। না ভাইয়া, এটাও আমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ড হবে না, কারণ কার্বনের সাথে ডিরেক্ট সংযোগ নাই, অক্সিজেনের সাথে সংযোগ। তারপর দেওয়া আছে লিথিয়াম ডাইমিথাইল অ্যামাইড। তাহলে আমরা একটা অ্যামাইড দেখে ফেলি। অ্যামাইড নাইট্রোজেন যেখানে দুইটা মিথাইল যুক্ত আছে, ডাইমিথাইল। তারপরে অ্যামাইড, দ্যাট মিন্স এখানে একটা মাইনাস চার্জ ছিল, এই লিথিয়ামটা এসে এটাকে স্টেবিলাইজ করছে। এখানেও কিন্তু নাইট্রোজেনের সাথে কানেকশন, কার্বনের সাথে কোনো কানেকশন নাই। সর্বশেষ দেখো মিথাইল লিথিয়াম বা অ্যালকাইল লিথিয়াম, এই তো CH3, এটার সাথে ডিরেক্ট কানেকশন হচ্ছে আমাদের লিথিয়ামের। তো এইখান থেকে আমরা খুবই স্ট্রং একটা নিউক্লিওফাইল পাবো, এবং এইটা আমাদের অর্গানিক কেমিস্ট্রির স্টাডিতে অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে, অনেক বেশি হেল্প করে থাকে। অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলো যখন আবিষ্কৃত হয় তখন আমাদের অর্গানিক সিনথেসিস একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পায়। এখানে অনেক কিছু আমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারছি। আচ্ছা, যাই হোক ভাইয়া, এই হচ্ছে আমাদের জৈব ধাতব যৌগ মিথাইল লিথিয়াম। আচ্ছা, আবারও সেম, মেজর প্রোডাক্ট কি হবে? এখানে একটা কনজুগেটেড সিস্টেম দেওয়া আছে, বলে দেওয়া আছে 1 ইকুইভ্যালেন্ট অফ HBr, হাইড্রোজেন ব্রোমাইড 1 ইকুইভ্যালেন্ট আমরা দিব, এর বেশি দিবই না। তো যদি না দিই তাহলে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি পরিমাণে তৈরি হবে? আর তোমরা প্রত্যেকে জানো আই থিংক একটা জিনিস, যখনই কনজুগেটেড সিস্টেম আমরা দেখি ওইখানে কিন্তু ইলেকট্রনগুলো একটা জায়গাতে স্টেবল থাকে না, একটা জায়গাতে স্থির থাকে না। ইলেকট্রনগুলো সব জায়গাতে ছড়ায় পড়ে, ডিসপার্সড হয়ে যায়, ছড়ায় পড়লে স্টেবিলিটি বেড়ে যায়। আচ্ছা, তো আমরা দেখতে পাই এটা এরকম থাকে, এই সব জায়গাতে ইলেকট্রনগুলো ছড়ায় যায়, যে কোনো একটা মোমেন্টে এখানে একটু মাইনাস থাকে, এখানে একটু প্লাস থাকে, বা এখানে প্লাস ওইখানে মাইনাস। আচ্ছা, ভালো কথা। আমরা যখন HBr কি দিব তখন কোন প্রোডাক্টটা তৈরি হবে? তাহলে আমরা শুরু করি। HBr কে আমরা যখন কানেক্ট করব, আমরা শুরুতে ইলেকট্রোফাইলটাকে দিব, কারণ বুঝতেই পারছো এই জায়গায় অনেকগুলো ইলেকট্রন আছে, তাই না? দ্বিবন্ধন থাকা মানে এখানে লুজলি বাউন্ড ইলেকট্রন আছে। তো ইলেকট্রনের কাছে কি আসবে? তো ইলেকট্রোফাইল আসবে H+। তো H+ দেখাই যাচ্ছে এই সাইডে CH3 আছে। তো H+ ইজিলি এখানে এসে অ্যাটাক করবে। তার কারণ কি? যদি এখানে অ্যাটাক করে এই CH3 কিন্তু ইলেকট্রন দিতে পারে। তো এখানকার পজিটিভ চার্জটা কিছুটা নিউট্রালাইজড হবে।
আচ্ছা, তাহলে আমরা H+ কে দিয়ে দিলে এই সাইডে হয়ে যাবে আমার CH3 আর এই বন্ধন তো হাইড্রোজেনের কাছেই আসবে। তখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গা হয়ে গেল আমাদের পজিটিভ চার্জের। আর এইখানে দ্বিবন্ধন CH2। তো এই পজিটিভের টানে চোখের দেখার আগেই যখনই এটা পজিটিভ হইল আর ওইখানে আমাদের এই তো Br মাইনাস আসার আগেই এই দ্বিবন্ধন এখানে শিফট করবে। কারণ ভাই কনজুগেটেড সিস্টেম, ইলেকট্রন চাইলেই এক জায়গা থেকে আরেক জায়গাতে কি করতে পারে, মুভ করতে পারে। তো যখনই এটা এখানে মুভ করবে তখন আমরা দেখতে পাচ্ছি এইটা এই এই এইখানে দ্বিবন্ধন আর ঠিক এই জায়গাটাতে প্লাস চার্জ এসে হাজির হয়েছে। এই প্লাস চার্জের কাছেই সুন্দর করে আমাদের ব্রোমাইড আয়নটা বসে যাবে। তো ব্রোমাইড আয়ন বসে গেলে কি তৈরি হয়, এইখানে ব্রোমাইড আর এইখানে হচ্ছে আমাদের CH3, এইখানে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা মাঝখানে চলে আসছে। দ্বিতীয় কথা যে ভাইয়া এইখানেই কেন ব্রোমাইড আয়নটা আসতে পারলো না, খেয়াল করে দেখো এখানে যদি ব্রোমাইড আয়ন আসতো এখানে কিন্তু CH3 অনেক বাল্কি দুইটা গ্রুপ এখানে যুক্ত আছে, বাল্কি গ্রুপের স্টেরিক বাধা বেশি থাকে, সুতরাং এই জায়গায় না এসে যে এখানে স্টেরিক বাধা কম সেইখানেই যাবে। আর একের উপর এখানে আবার কি আছে, কনজুগেশন আছে। কনজুগেশন থাকার কারণে দ্বিবন্ধন এখানে মুভ করবে, দ্বিবন্ধন মাঝখানে চলে আসলো, ওই কম স্টেরিক্যালি হিন্ডার্ড কার্বনের কাছে প্লাস চার্জ গেল এবং ব্রোমিনটা খুব সুন্দর করে এসে যুক্ত হয়ে গেল। এইটাই কিন্তু আমাদের মেজর প্রোডাক্ট হবে, সবচেয়ে বেশি পরিমাণে তৈরি হবে। আচ্ছা, তো যখন তোমরা এই বিক্রিয়াগুলোকে সলভ করবা, প্র্যাকটিস করতে করতে তুমি একটা প্রেডিক্ট করতে পারবা কয়েকটা জিনিস দেখে, কেমিক্যাল দেখে যে এরপরে কি তৈরি হতে পারে। এটা জরুরি তুমি যখন হায়ার স্টাডিতে যাবা, যখন তুমি ঔষধ নিয়ে করবা, রিসার্চ করবা বা কেমিক্যাল অন্যান্য সাবস্টেন্স নিয়ে রিসার্চ করবা, এখানে অগণিত বিক্রিয়া, হাজার হাজার বিক্রিয়া। এখন তোমার ধরো যে তৈরি করতে হবে এটা, এটা তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য তুমি কি কি মডিফিকেশন আনতে পারো। তো গাইতে গাইতে গায়েন না হলে কিন্তু তুমি এই কাজটা পারবা না। ঠিক আছে, সুতরাং প্র্যাকটিস লাগবে অনেক। তারপর এখানে আমরা একটা ছক দেখে ফেললাম, এটা মেইনলি কনসেপচুয়াল। এই ছকের মধ্যে যে তথ্যগুলো থাকবে এগুলো সবই কনসেপ্ট। দেখো এখানে নতুন করে তোমাকে কোনো রিঅ্যাকশন সলভ করতে হবে না। এখানে একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর মজার বিষয় এই সাইডে আছে CD3, ডিউটেরিয়াম 3টা, আর এই সাইডে আছে হাইড্রোজেন 3টা, আর এইখানে আমাদের ব্রোমিন। তো যখন ট্রিটমেন্ট উইথ অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড গিভস এটা এজ এ মেজর প্রোডাক্ট, হ্যাঁ ভাই এটা ঠিক আছে। এর কারণ কি, কারণ হচ্ছে এই কার্বন হাইড্রোজেনের বন্ডের তুলনায় কার্বন ডিউটেরিয়ামের বন্ড কিন্তু বেশি স্ট্রং, সুতরাং এদিক থেকে ভাঙবে না, এই বাম দিক থেকে ভাঙবে। আচ্ছা, এখন ম্যাচ করতে বলছে, এখন এটা কোন বিক্রিয়া আমরা বলবো, তো এটাকে আমরা বলবো হচ্ছে শুরুতে যখন ব্রোমিনটাকে নিয়ে যাবে তখন আমরা দেখতে পাবো যে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। কার্বোক্যাটায়ন যদি তৈরি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেলে তারপরে আমাদের নিউক্লিয়ার ইয়াটা আসবে। তো কথা হচ্ছে ভাইয়া 2 ডিগ্রি না, এখানে 1 ডিগ্রি E1 প্লাস E2 দুইটাই হতে পারে। তো প্রশ্ন হচ্ছে কোনটা বেশি হবে। তো এই ক্ষেত্রে আমাদের E2 এর দিকে ধাবিত হবে বেশি, E2 এর দিকে একটু বেশি ধাবিত হবে। ঠিক আছে, কারণ এখানে অপশন একটাই, এই সাইড থেকেই যেতে হবে, এই সাইড থেকে যেতে হবে। এবং ট্রিটমেন্ট উইথ অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড না, এটা কিন্তু এত বড় কোনো ইয়ে না, যৌগ না। ইভেন এখানে যে অ্যালকোহলটা বলা আছে এটা স্পেসিফাই করে নাই যে এটা কি অনেক বড় অ্যালকোহল নাকি ছোট অ্যালকোহল। যদি ইথানল হয়ে থাকে তাহলে ভাইয়া সুন্দর করে E2 রিঅ্যাকশন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বি ফিনাইল, CHBr CH3 reacts faster than CHBr CD3। এইখানে হ্যাঁ, এটা অবশ্যই ফাস্টার রিঅ্যাকশন করে থাকবে। তাহলে এটাও কোন বিক্রিয়া হবে, আগেরটার মতোই কিন্তু। আচ্ছা, একটু আমরা চেক মেরে দেখি এটা। এই বেনজিন, এটা কোন বিক্রিয়া, CH আর এখানে হচ্ছে CH3। তো এখান থেকে শুরুতে আমাদের ব্রোমিনটা তৈরি হবে। খেয়াল করে দেখবা
যখনই আমাদের বা বেজ বেজ এসে হাইড্রোজেনটাকে নিয়ে যাবে তখন অটোমেটিক করে আমাদের ইয়াটা বের হয়ে যাবে। এই তো অপসারণ বিক্রিয়ার মেকানিজম। তো এটাও কিন্তু আমাদের E2 বিক্রিয়াই হয়ে যাচ্ছে বলে দেখা যাচ্ছে। E1 বিক্রিয়া হওয়ার কোনো চান্স এই ক্ষেত্রে আপাতত দেখা যাচ্ছে না। কারণ কার্বোক্যাটায়নের একটা স্টেবিলিটির বিষয় চলে আসে। আচ্ছা, তারপর পিএইচ CH2 CH2Br অন ট্রিটমেন্ট উইথ এটা দেখো ইথানল, ডিউটারেটেড ইথানল বলা হয়, ডিউটারেটেড ইথানল গিভস এটা অ্যাজ দ্য মেজর প্রোডাক্ট। আচ্ছা ভাইয়া, তাইলে এই ধরনের বিক্রিয়া যেখানে ডিউটারেটেড প্রোডাক্ট, দেখো ডিউটারেটেড সলভেন্ট ব্যবহার করতেছি, এইটা যে কি করলো এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করলো ডিউটেরিয়াম দ্বারা রিপ্লেস করলো এবং এই ব্রোমিনটা তো বের হয়ে গেলই। স্পেসিফিক্যালি এই ধরনের রিপ্লেসমেন্ট যে বিক্রিয়াগুলো থাকবে তাদেরকে আমরা E1CB রিঅ্যাকশন দ্বারা অভিহিত করে থাকি, বুঝছো? আমরা ভিন্ন আরেকটা সাবস্টিটিউয়েন্ট ব্যবহার করে থাকি। সাবস্টিটিউয়েন্ট যখন আমরা ব্যবহার করব তখন শুরুতে এইখানে বুঝতেই পারছো ব্রোমিনটা যখন বের হবে, ব্রোমিনটা বের হয়ে গেলে এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে এই কার্বোক্যাটায়নটাই ফিনাইলের রেজোন্যান্স দ্বারা বা কনজুগেশন দ্বারা স্টেবিলাইজড হবে, সুস্থিত হবে। সুস্থিত হলে আমরা বলতে পারবো যে এখানে E1 বিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে। যেখানেই সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরি হবে সেখানে SN1 বা E1 বিক্রিয়া হবে। আচ্ছা, উপরেরগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব ছিল না। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের E1 CB রিঅ্যাকশন। তারপরে দেখো PH CH2 CH2Br, PH CD2 CH2Br reacts with same rate। এটার সাথে আমরা এই তিনটার এই চারটার কোন অপশনগুলোকে মেলাতে পারি? খেয়াল করে দেখো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের কোনো আহ, ধারণা আপাতত আসতেছে না, কারণ E1 রিঅ্যাকশনগুলো নর্মালি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয়। তো আমরা ওটা নিয়ে আপাতত চিন্তিত না। আমরা দেখি এটা CH2 CH2Br। তো যদি একটু ছবিটা এঁকে নেই, যদি এই জায়গায় react with the same rate, CH2 CH2Br। তো খেয়াল করে দেখো এখান থেকে যখন আমাদের বিটা হাইড্রোজেনটা অপসারিত হবে একটা প্লাস চার্জ তৈরি হবে এবং এটা কিন্তু এই বেনজিন দ্বারা স্টেবিলাইজড হবে। তো এটা একটা স্টেবল, আমরা বলতে পারবো যে এটা E1 মেকানিজমে যাবে, E1 মেকানিজমে যাবে। আচ্ছা, আবার দ্বিতীয় কথা খেয়াল করে দেখো এটার অ্যালকাইল হ্যালাইডটা কিন্তু তোমার 1 ডিগ্রি, আর আমরা জানতাম 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডগুলা E2 রিঅ্যাকশন দিয়ে থাকে। অর্থাৎ এটা E1 মেকানিজমেও চাইলে যেতে পারে, আবার E2 মেকানিজমেও চাইলে আবার এটা যাইতে পারে কিন্তু, তাই কিনা? E2 মেকানিজমে এটা যেতে পারে। আচ্ছা, তাইলে এক্ষেত্রে আমাদের ডি অপশনের সাথে পিও সঠিক হয়, আবার কিউও সঠিক হয়। আর যেহেতু এটা একটা E1 রিঅ্যাকশন, E1 রিঅ্যাকশনগুলো আমরা জানি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে ডি অপশনের সাথে এই E1 রিঅ্যাকশনের অপশনটাও যাবে, E2ও যাবে, আর এখানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের যে অপশনটা সেটাও যাবে। আর এখানে E1CB, এখানে রিপ্লেসমেন্টের কোনো কথাই আসতেছে না, তাই না? যেখানে হাইড্রোজেন ছিল সেখানে ডি, এরকম তো আর কেউ বলে নাই। রিপ্লেসমেন্টের কথা যেহেতু নাই, সুতরাং আর অপশনটা হবে না। ডি এর সাথে পি, কিউ এবং এস অপশনটার মিল দেখা যাবে। আচ্ছা, তারপরে আইডেন্টিফাই এক্স, ওয়াই এন্ড জেড in the following synthetic scheme and write their structures। এখানে কয়েকটা সিনথেটিক একটা স্কিম দেখানো আছে। অ্যালকাইন, কিছু রিয়েজেন্টস, এক্স তৈরি হলো, এক্স এর সাথে আমরা লিন্ডলার ক্যাটালিস্টের বিক্রিয়া করাচ্ছি, তৈরি হলো ওয়াই। ওয়াই থেকে অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ট্রিট করার পর জেড তৈরি হয়। এখন তোমাদেরকে বলতে হবে এক্স, ওয়াই এবং জেড এই মৌলগুলা, এই যৌগগুলা কি কি, তাদের স্ট্রাকচার সহকারে। এটা বলে দিল মানে এখানে স্টেরিও কেমিস্ট্রিটার চিন্তাটাও একটু করতে হবে, ঠিক আছে? কারণ প্রপার স্ট্রাকচার তোমাকে গেইন করতে হবে। তো প্রথমেই যখনই আমরা সোডিয়াম অ্যামাইডকে দেখি শুরুতেই মনে হয়ে যায়
এই অ্যামাইডটা একটা হাইড্রোজেনকে নিয়ে নিবে। অ্যামাইড একটা হাইড্রোজেনকে নিবে। কারণ ভাই এটা খুবই স্ট্রং একটা বেজ। আর বেজের কাজ কি? বেজের কাজ হচ্ছে প্রোটনকে গ্রহণ করা। তাই না ভাইয়া? তোমাদেরকে আমরা পড়াইছিলাম। যেমন অ্যালকোক্সাইড, এটা প্রতিস্থাপন না দিয়ে অপসারণ কেন করে? এর কারণ অ্যালকোক্সাইড অনেক বেশি স্ট্রং বেজ, সে H+ নিয়ে নেবে আগে ভাগে। সেম ভাবে এই অ্যামাইড এটাও কিন্তু একটা অপসারণ বিক্রিয়া করে থাকে নরমালি। বাট এই ক্ষেত্রে আমরা দেখি এখানে অ্যালকাইল হ্যালাইড বলতে কিচ্ছু নাই। এখানে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন আছে কিনা? তোমরা দেখতেই পাচ্ছ প্রান্তীয় অ্যালকাইন। প্রান্তীয় অ্যালকাইন কিন্তু অম্লধর্মী হয়ে থাকে। তো এই অম্লধর্মী অ্যালকাইন থেকে প্রান্তীয় প্রোটনটাকে নিয়ে যাবে আমাদের অ্যামাইড। তো প্রোটনকে যদি অ্যামাইড নিয়ে যায় তাহলে বুঝতেই পারছো এইখানে আমাদের অ্যালকাইনাইড আয়ন তৈরি হবে, যেটা কিনা খুবই স্ট্রং আর একটা নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইল যে আবার কি করবে স্টেপ 2 তে দেখো, এই নিউক্লিওফাইলটা যে স্টেপ 2 তে এই যে অ্যালকাইল হ্যালাইডের কার্বন আছে, কার্বনকে অ্যাটাক করবে। SN2 মেকানিজমের বিক্রিয়া হয়ে যাবে। তো এই তো আমাদের CH3 CH2 C ট্রিপল বন্ড C মাইনাস, এই মাইনাসটাই এই কার্বনটাকে অ্যাটাক করে ব্রোমিনটাকে বের করে তার নিজের জায়গায় যেয়ে বসবে। তাইলে আমরা পেলাম CH2 আর কি CH3। এই তো SN2 মেকানিজমের বিক্রিয়া। SN2 খুবই স্ট্রং একটা নিউক্লিওফাইল। আচ্ছা, তো আমরা এক্স কম্পাউন্ডটা পেয়ে গেছি স্ট্রাকচার সহ। আচ্ছা, এখানে স্ট্রাকচারের খুব বেশি একটা তোমার বৈচিত্র্য নাই। এখানে স্টেরিওকেমিস্ট্রির কোনো চিন্তাও করতে হবে না আপাতত। স্টেরিওকেমিস্ট্রির চিন্তাটা করতে হবে এই ওয়াই স্ট্রাকচারের মধ্যে। শুরুতেই খেয়াল করে যেহেতু লিন্ডলার ক্যাটালিস্ট ব্যবহার করা হয়েছে, আর আমরা জানি পার্শিয়াল হাইড্রোজেনেশনে যদি লিন্ডলার ক্যাটালিস্ট ব্যবহার করা হয়, লেড ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সিস এডিশন হয়। কি হবে ভাইয়ারা? এক্ষেত্রে সিস এডিশন হবে। তো হাইড্রোজেন সংযুক্ত হবে এই দুইটা কার্বনে, বাট সেম দিক থেকে সংযোজনটা হবে। তাহলে আমরা দেখাই দিচ্ছি CH2 এই জায়গায় হচ্ছে তোমার ডাবল বন্ডের দুইটা কার্বন সেম সাইড থেকে হাইড্রোজেন গ্রহণ করব। আর এই জায়গায় একটা ইথাইল, ওই সাইডেও ইথাইল, আমরা এটাকে দিয়ে দিই CH2 CH3, এখানেও CH2 CH3। এই তো একটা সিস প্রোডাক্ট তৈরি হয়েছে। পরবর্তীতে অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম। তো তোমরা জানো এটা হচ্ছে একটা বেয়ার বিকারকের বিক্রিয়া। তো যেখানে দ্বিবন্ধন থাকবে সেখানে দুইটা হাইড্রোক্সিল মূলক যে ঢুকবে, যেখানেই দ্বিবন্ধন থাকবে সেখানে দুইটা হাইড্রোক্সিল মূলক যে ঢুকবে। তো এখানে হাইড্রোজেন, এখানে আমরা দিয়ে দিলাম OH, এইখানে OH, এখানে কি হাইড্রোজেন। এবং এটাও কিন্তু মজার বিষয়, সেম সাইড থেকেই প্রবেশ করবে। এই ক্ষেত্রেও আমাদের সিস এডিশন হয়ে থাকবে, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি থাকে, সেম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে যদি আমরা অসমিয়াম টেট্রোক্সাইড ব্যবহার করতাম, সেই ক্ষেত্রেও যে হাইড্রোক্সিলেশনটা হচ্ছে সেম সাইড থেকে হতো। এটাকে আমরা সিন এডিশন বলে থাকি। এটাকে আমরা কি বলে থাকি? সিন হাইড্রোক্সিলেশন। সিন হাইড্রোক্সিলেশন অর্থাৎ সেম সাইড থেকে কি হবে? হাইড্রোক্সিল মূলকটা সংযোজিত হবে। আচ্ছা, আর এই কার্বনের এখানে কি ছিল ভাইয়া? এখানে একটা ইথাইল ছিল, আমরা আর পুরোটা লিখলাম না। CH2 CH3 মানে হচ্ছে ইথাইল, ইথাইল মূলক, ইটি, এইচ না ইটি, ইথাইল মূলক সংযুক্ত হইল। তো এই হচ্ছে আমাদের জেড কম্পাউন্ড। এক্স কম্পাউন্ড হচ্ছে এই বিশাল বড় একটা ত্রিবন্ধনের যৌগ, আর এখানে হচ্ছে অ্যালকিন, আর ওটা হচ্ছে আমাদের গ্লাইকল যৌগ। আচ্ছা, আমরা সামনে আগাই। The most suitable reagent for the given conversion is, যে কনভার্সনটা হয়েছে আগে শুরুতে মনোযোগ দিয়ে দেখো। অনেকগুলা মূলক আছে, এখানে সায়ানো মূলক আছে, অ্যামাইড মূলক আছে, এখানে কিটোন আছে, এখানে আছে কার্বক্সিল মূলক। তো কার্বক্সিল মূলকটাই শুধুমাত্র বিজারিত হয়। দেখানো আছে যে কার্বক্সিল মূলকটাই শুধুমাত্র বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে ফেললো। এখানে অ্যামাইডেরও কোনো পরিবর্তন হইল না, এখানে কিটোনেরও কোনো পরিবর্তন হইল না, এখানে আমাদের নাইট্রাইল মূলকেরও কোনো পরিবর্তন হইল না। তাহলে আমরা যেটা বুঝতেছি এইখানে সিলেক্টিভ রিডাকশন হয়েছে। সিলেক্টিভ রিডাকশন। তো সিলেক্টিভ রিডাকশনে অপশন কিছু দেওয়া আছে, ডাইবোরেন দেওয়া আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ভাই এটা হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট
রিডিউসিং এজেন্টগুলোর একটা, বিজারকগুলোর একটা। সোডিয়াম বোরোহাইড্রেট আর হচ্ছে হাইড্রোজেন প্যালাডিয়াম। তো খেয়াল করে দেখবা এই বোরেন এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং হচ্ছে হাইড্রোজেন প্যালাডিয়াম এরা খুবই স্ট্রং রিডিউসিং এজেন্ট। স্পেশালি এ এবং বি এখানে যারা যারা আছে সবাইকে বিজারিত করবে, সবাইকে বিজারিত করবে, কোনো কথা নাই। আর এই যে হাইড্রোজেনের প্যালাডিয়াম, হাইড্রোজেন আর প্যালাডিয়াম যেটা, এটাও সিলেক্টিভ কাউকে রিডিউস করে, যেমন অ্যাসিডকে করবে, অ্যাসিডকে করে থাকবে, সায়ানাইডকে করবে, সবগুলা কি করবে, এটাও সবগুলা কি করে থাকে। আচ্ছা, আর শুধুমাত্র এই যে সোডিয়াম বোরোহাইড্রেট এটা কিছুটা উইক রিডিউসিং এজেন্ট বা দুর্বল বিজারক। এই দুর্বল বিজারকটা এটা শুধুমাত্র এই অ্যাসিডটাকে বিজারিত করবে, এই তো এই অ্যাসিডটাকেই শুধুমাত্র বিজারিত করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আহ আচ্ছা, সরি একটু একটু ভুল হয়ে গেছে। এখানে অ্যাসিডকে বিজারিত করতে পারে না, এটা দুর্বল যেহেতু, এটা অ্যাসিডকে পারবে না ভাইয়া। এই ডাইবোরেনটা এটা শুধুমাত্র অ্যালডিহাইড কিটোনকে বিজারিত করতে পারে। অ্যাসিডকে বিজারিত করার জন্য কিন্তু আরো শক্তিশালী আমাদের বিজারক লাগবে। তো এখানে যেহেতু অ্যাসিডটা বিজারিত হয়েছে, তাইলে এখানে ডাইবোরেনটা এই ক্ষেত্রে শুধু অ্যাসিডকে বিজারিত করবে। আমি আবারও বলি, ডাইবোরেনটা অ্যাসিডকে বিজারিত করবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সবাইকে বিজারিত করবে। হাইড্রোজেন প্যালাডিয়াম সবাইকে বিজারিত করবে। আর বোরোহাইড্রেট যেটা আছে, বোরোহাইড্রেট শুধুমাত্র অ্যালডিহাইড কিটোনটাকে বিজারিত করবে। বাট এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিটোনটা বিজারিত হয় নাই, সুতরাং এই ক্ষেত্রে আমরা সোডিয়াম বোরোহাইড্রেটকেও ব্যবহার করি নাই। ঠিক আছে? সোডিয়াম বোরোহাইড্রেটকেও ব্যবহার করি নাই, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম শুধুমাত্র ডাইবোরেনকে। আমি আবারও বলে দিচ্ছি ভাইয়া, ডাইবোরেনটা যে এই অ্যাসিডকে ধরবে, ডাইবোরেন যে এর কাজই হচ্ছে অ্যাসিডকে ধরবে, অ্যাসিডকে ধরে কি করে ফেলবে, অ্যালকোহলে রূপান্তর করে ফেলবে। আচ্ছা, এতটুকু তোমরা একটু মাথায় রাখো। আচ্ছা, দ্য মেইন প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিঅ্যাকশন ইজ, আবার একটু খেয়াল করে এক্ষেত্রে আমাদের একটা হ্যালোজেনেটিং এজেন্ট দেওয়া আছে, যেখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে সেখানেই হ্যালোজেনকে প্রবেশ করাবে। তাহলে কি তৈরি হলো, এই ক্ষেত্রে হ্যালোজেনের হাইড্রোক্সিলের জায়গায় ব্রোমিনকে বসাবে, ব্রোমিনকে। আর এখানে আছে আমাদের কার্বনিল গ্রুপ। অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড অপসারণ বিক্রিয়া করবে। তো এটা যদি আমাদের আলফা কার্বন হয়, এটা বিটা কার্বন, এটাও বিটা কার্বন। তো প্রশ্ন হচ্ছে কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেনটা যাবে? অ্যান্সার হচ্ছে ভাইয়া নিচের বিটা কার্বন থেকে হাইড্রোজেনটা যাবে। কেন ভাইয়া? এর কারণ এখান থেকে যদি যায় একটা কনজুগেশন তৈরি হবে। তো কনজুগেশনটা দেখতে কেমন হবে? এরকম। এইখানে দ্বিবন্ধন তৈরি হইলো, আর এইখানে আরেকটা দ্বিবন্ধন আছে, যদি থাকে দেখেন দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন। সুতরাং এটাই হচ্ছে আমাদের মোস্ট স্টেবল একটা কনফিগারেশন। তাহলে অ্যান্সার সি দেখা যাচ্ছে সঠিক। দ্য অ্যাসিডিক হাইড্রোলাইসিস অফ দ্য ইথার, তো ইথার থেকে একটা প্রশ্ন করা হইল, শোন বিলো ইজ ফাস্টেস্ট হোয়েন। যে হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা দেখানো আছে, ইথারের হাইড্রোলাইসিসে আমরা অ্যালকোহল পাই, তাই না? তো এই হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা কখন ফাস্টার হবে এটা আমরা একটু খুঁজে বের করব। দেখো, ওয়ান ফিনাইল গ্রুপ, এই যে ফিনাইল গ্রুপগুলো আছে, ইজ রিপ্লেসড বাই মিথাইল গ্রুপ। হ্যাঁ, ফিনাইল গ্রুপ যদি মিথাইল গ্রুপ দ্বারা রিপ্লেস হয়, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটার ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি কিন্তু কমে যাবে। তো সেই ক্ষেত্রে এই যে হাইড্রোলাইটিক যে রিঅ্যাকশনটা, এটার রেট কমে যাবে, এটা নাও হতে পারে। খেয়াল করে দেখো, আমাদের এই অ্যালকোক্সাইড মূলকটাই কিন্তু বের হয়, ঠিক আছে? বের হয়ে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি করে, ঠিক এরকম। এখানে একটা ফিনাইল, এই ক্ষেত্রে একটা ফিনাইল, এই ক্ষেত্রে একটা ফিনাইল। শুরুতে এরকম একটা প্লাস চার্জ তৈরি হয়, এই প্লাস চার্জটা তৈরি হয়, ও আর বের হয়ে যায়। সেইখানেই আমাদের OH মাইনাস আসে, পানি থেকে OH মাইনাস আসে, OH মাইনাস এসে এখানে বসে। তার মানে অবশ্যই এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, এটাকে স্টেবল হতে হবে। হওয়ার জন্য মেসোমেরিক ইফেক্ট ভাই সবচেয়ে ভালো। সে একদম এক জোড়ে দুইটা ইলেকট্রন দিয়ে দেয়, এক যোগে দুইটা ইলেকট্রন দিয়ে দেয়। তো এই ৩টা বেনজিন তো খুব সহজে এবং ভালো করে ইলেকট্রন দিচ্ছেই। আরেকটু ফ্যাসিলিটেট আমরা কিভাবে করতে পারি এটাই বলা আছে। ফাস্টেস্ট কখন হবে? তো আমরা একটা কাজ করতে পারি, যে এই বেনজিনের মধ্যেও যদি আমরা আরো কিছু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়ে দেই, যেমন ধরো যে আমরা মিথক্সাইডকে দিলাম। মিথক্সাইডকে যদি দেওয়া হয়, তাহলে মনোযোগ, এই মিথক্সাইডের অক্সিজেনটা কিন্তু ইলেকট্রন পুশ করতে পারে,
তো বেনজিন নিজেই ইলেকট্রন দিতে পারে, তার উপরে আরো এমন কিছু দিলাম যে উপর থেকে আরো বেশি ইলেকট্রন পুশ করতে পারবে। সুতরাং আমরা দেখে ফেলি, ওয়ান ফিনাইল গ্রুপ ইজ রিপ্লেসড বাই এ প্যারামিথক্সি ফিনাইল গ্রুপ। এখানে একটার কথা বলা হয়েছে। টু ফিনাইল গ্রুপস আর রিপ্লেসড বাই প্যারামিথক্সি ফিনাইল গ্রুপে, তো প্যারামিথক্সি ফিনাইল গ্রুপ। আর এখানে নো স্ট্রাকচারাল চেঞ্জ, এটা তো হবেই না। তাহলে দেখো দুইটাকে যদি আমরা পরিবর্তন করি, এই একটা এখানে দুইটা, মানে প্রশ্ন করতে পারো যে ভাই দুইটাকেই কেন করব? আসলে অপশনে যদি থাকতো যে আমরা তিনটাকে চেঞ্জ করব, ট্রান্সফর্ম করব, তাহলে অ্যান্সার হতো তিনটা। যত বেশি মিথক্সি গ্রুপ দিবা বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিবা, তত বেশি ইলেকট্রন ডোনেট করতে পারবে এবং এই প্লাস চার্জটা তত বেশি স্টেবল হয়ে যাবে। প্লাস চার্জ স্টেবল হয়ে গেলেই এটা খুব সহজে হাইড্রোলাইজড হবে। আচ্ছা, দ্য বেস্ট মেথড টু প্রিপেয়ার সাইক্লোহেক্সিন ফ্রম সাইক্লোহেক্সানল, এই যে 6 মেম্বার সাইক্লোহেক্সেন OH, এইখান থেকে আমরা OH টাকে বের করব প্লাস পাশের একটা হাইড্রোজেনকেও বের করব। এটার জন্য উত্তপ্ত অবস্থায় আমরা ফসফরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। এটা ক্লাসিক্যাল এক্সাম্পল, শুধু এটাই আমরা ব্যবহার করি এই সমস্ত বিক্রিয়াতে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাই আমরা কেমনে পারবো? তোমরা এই প্রশ্নগুলো করো ভাই, মুখস্থ করে পারবা। ঠিক আছে, মুখস্থ করা মানে তুমি প্র্যাকটিস করতে থাকো, অটোমেটিক মাথায় চলে আসবে। সাইক্লোহেক্সিন থেকে সাইক্লোহেক্সানল থেকে সাইক্লোহেক্সিন তৈরি করি এই কনসেন্ট্রেটেড CONC, এই কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড ব্যবহার করার মাধ্যমে। আচ্ছা ভাইয়া, এবার দেখো হাউ মেনি স্ট্রাকচার অফ F ইজ পসিবল। আচ্ছা, এখানে একটা অ্যালকোহল দেওয়া আছে, 2 ডিগ্রি অ্যালকোহল। এর সাথে আমরা কি করলাম? অম্লীয় পানিকে মিশ্রিত করলাম, F তৈরি হইল। F কে যখন আমরা পাইরিন দ্রাবকে দ্রবীভূত ব্রোমিনের সাথে বিক্রিয়া করি, তখন 5 সাচ প্রোডাক্টস তৈরি হয়, যেখানে 2টা ব্রোমিন উপস্থিত ছিল। তো এটা একটু চ্যালেঞ্জিং, এটা বেশ চ্যালেঞ্জিং একটা বিক্রিয়া। কি কি প্রোডাক্ট তৈরি হতে পারে? তুমি প্লসিবল সবগুলা প্রোডাক্টকে লিখবা। আচ্ছা, আমরা অ্যাড করতে থাকি। বিক্রিয়াটা কেমন কেমন হবে আগে শুরুতে দেখি। CH3, CH2, CH, CH3, এখানে আছে OH। তো অ্যাসিডিক পানি, এখানে অবশ্যই একটু তাপও দেওয়া হয়। অ্যাসিডিক পানি দিলেই এখানে OH2 হয়, এখানে প্লাস চার্জ হয়, এটা বের হয়ে এখানে পজিটিভ চার্জ হয়, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় একটা অ্যালকিন তৈরি হবে। সহজ কথায় এখান থেকে ভাইয়া একটা অ্যালকিন তৈরি হবে, এরকম অ্যালকিন। তো এখন এই অ্যালকিনটা আমরা যে ট্রান্স অ্যালকিন দেখাইছি ভাইয়া, এটা ট্রান্সের পাশাপাশি সিসও কিন্তু হতে পারত। ট্রান্সের পাশাপাশি কি হতে পারত? মানে পসিবল যতগুলো হতে পারে, সিসও হতে পারত, 100% পারত। আরেকটা বিষয় খেয়াল করে দেখো, এখানেও তো হাইড্রোজেন ছিল, এখান থেকেও বের হতে পারত। আচ্ছা, এখান থেকেও যেতে পারবে, এখান থেকেও যেতে পারবে। সুতরাং আরেকটা অপশন হতে পারে এটা, এটা, এটাও হতে পারে। অর্থাৎ এই সিস হতে পারে, এই সরি, এটা হচ্ছে সিস, এটা হচ্ছে আমাদের ট্রান্স, আর এটা সিস ট্রান্স কিছুই না। এই 3টা অপশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আর এদেরকে যখন তুমি ব্রোমিন দ্বারা সংযুক্ত করবা ভাইয়া, এখানে 5টার মতো প্রোডাক্ট তৈরি হওয়ার চান্স থাকবে। আচ্ছা, তোমরা এক কাজ করতে পারো, তোমরা এই জায়গায় ব্রোমিন সংযুক্ত করে দেখতে পারো 5টা প্রোডাক্ট তোমরা পাও কিনা। যদি পাও তাহলে তো ভালো, না পাইলে গ্রুপে পোস্ট করে দাও, আমি দেখাই দিব না। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং will most readily be dehydrated in acidic solution? অ্যাসিডিক সলিউশনে কোনটা সবচেয়ে সহজে ডিহাইড্রেটেড হবে? তো ডিহাইড্রেটেড হওয়ার জন্য বোঝাই যাচ্ছে হাইড্রোক্সিল যাবে আর পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে, হাইড্রোক্সিল যাবে আবার পাশের কার্বন থেকে কি যাবে? হাইড্রোজেন যাবে। তো আমরা দেখি এই ক্ষেত্রে হাইড্রোক্সিল যদি যায়, এখান থেকে যদি হাইড্রোজেন যায়, তো হাইড্রোজেনটা যাওয়ার তো কোনো চান্সই নেই। কেন যাবে? শুধু শুধু কেন যাবে? মেন প্রশ্ন হচ্ছে এটা, শুধু শুধু যাবে না ভাই, এটা একটু কঠিন হবে নেওয়াটা। এখান থেকে যদি আমরা পাঠাই, তো এখান থেকে হাইড্রোজেন যাবে, সে গেলেও খুব একটা বিশেষ কিছু আমরা পাচ্ছি না, তাই না? আর এখান থেকে তো যেতে পারবেই না, কারণ এখানে কোনো হাইড্রোজেন নাই। আচ্ছা, তো সি অপশনটা বাদ, ডি অপশনটা একটু দেখি তো। এখান থেকে গেল, এখান থেকে একটা হাইড্রোজেন গেল, তো এটাও কোনো আসলে বিশেষত্ব দেখা যাচ্ছে না। বাট প্রথমটার মধ্যে একটা বিশেষ ধরনের বিশেষত্ব দেখা যাচ্ছে, স্পেশালিটি দেখা যাচ্ছে। আমরা শুরুতে খুব ইজিলি এই H প্লাসটাকে বের করে ফেলতে পারবো। H প্লাস যদি বের হয়ে যায় তাহলে কি তৈরি হবে দেখো, H প্লাস বের হয়ে গেলে এখানে একটা মাইনাস চার্জ তৈরি হবে। এই মাইনাস চার্জ খুব সুন্দর করে রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারবে এটার সাথে। রেজোন্যান্সে পার্টিসিপেট করা মানে এই মাইনাস চার্জটা বেশ স্টেবল হয়ে যাবে, তখন সেই সুযোগে এটাও বের হইতে পারবে। এ ইজ দ্য
রাইট চয়েস। দেখবা যে কোথায় কনজুগেশন হওয়ার চান্স থাকবে সেটা। HBr reacts fastest with HBr কার সাথে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে? প্রোপান 1-ol 2-methyl propan 2-ol প্রোপান 2-ol 2-methyl propan 1-ol। আচ্ছা দেখি পেয়ার দেখি 1 2 3 2 নম্বরে আছে আমাদের মিথাইল, 2 নম্বরে OH। আচ্ছা HBr কার সাথে সবচেয়ে স্ট্রংগেস্ট এবং সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে? তো বুঝতেই পারছো এই ক্ষেত্রে আমাদের কি হবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হওয়ার জন্য আমরা শুরুতে H+ দিয়ে এটাকে এই তো একটা প্লাস বানায় ফেলবো। প্লাস বানায় দিলে এটা বের হয়ে যাবে। তাই না? এটা যদি বের হয়ে যায় তো বুঝতেই পারছো এই ক্ষেত্রে আমাদের একটা 3 ডিগ্রি অ্যালকাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এটা বের হয়ে গেলে এখানে 3 ডিগ্রি তৈরি হবে। তখন সেখানে ইজিলি আমাদের Br- টা এসে সংযুক্ত হতে পারবে। খুবই ইজিলি সংযুক্ত হতে পারবে। সুতরাং যেখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হওয়ার চান্স থাকবে ভাইয়া সেইখানেই সবচেয়ে দ্রুত HBr এই ডিহাইড্রেশন বিক্রিয়াটা করতে পারবে। তোমরা জানো এই 3 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে ইনস্ট্যান্ট বিক্রিয়া করে ফেলে। ওইটারই এক্সাম্পল হচ্ছে এটা। আচ্ছা the number of hydroxyl groups in Q এই তো Q প্রোডাক্টের মধ্যে হাইড্রোক্সিল গ্রুপ কয়টা থাকবে? আর এখানে দেখা যাচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে বিক্রিয়া করা হয়েছে। আচ্ছা ভাই শুরুতে আমরা অম্লীয় মাধ্যমে হিট প্রয়োগ করলাম। হিট প্রয়োগ করলে ডিহাইড্রেশন হবে। খেয়াল করো এখানে আছে OH, OH উড়ে যাবে এবং পাশের কোন একটা কার্বন থেকে হাইড্রোজেনকে নিবে। তো দেখা যাচ্ছে এখানে কোনো হাইড্রোজেন নাই। তো এখান থেকে কেমনে যাবে? তো যাওয়ার চান্স আছে এইখান থেকে, এখান থেকে যাবে। তো এখানে একটা দ্বিবন্ধন তৈরি হইলো আর এখানে দুইটা CH3 ছিল আর এখানে অলরেডি দ্বিবন্ধন উপস্থিত। তো দুইটা দ্বিবন্ধন আছে আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করালে যেখানে যেখানে দ্বিবন্ধন থাকবে সেখানে সেখানে গ্লাইকল তৈরি হবে। সেখানে সেখানে কি তৈরি হবে? গ্লাইকল তৈরি হবে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি এখানে কোনো হাইড্রোজেন নাই। তো হিট দেওয়া হলে অ্যাসিডের উপস্থিতিতে বের হয়ে যাবে, পানি বের হয়ে যাবে। তো অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হবে। তো অ্যালকিন এই জায়গায় তৈরি হবে কারণ এইখানে আমাদের বিটা হাইড্রোজেন উপস্থিত, আলফা বিটা অপসারণ। তো এইখানে বসবে একটা OH, এইখানে বসবে একটা OH আর এখানে তো দুইটা ছিলই। এইখানেও OH, এইখানেও OH। এই তো বেয়ার পরীক্ষাটাই। তো চারটা হাইড্রোক্সিল মূলক দেখা যাচ্ছে। তো এখানে আমাদের হাইড্রোক্সিল মূলক হবে 4টা in the Q compound. The major product C of the following reaction sequence will be এখানে একটা রিঅ্যাকশন সিকোয়েন্স দেওয়া আছে। তো সি প্রোডাক্টটা কি তৈরি হবে? দেখো ভাইরা দ্বিবন্ধন আছে, অ্যালডিহাইড আছে। তো এই যে কিছুক্ষণ আগে একটা বিক্রিয়াতে বলছিলাম যে সোডিয়াম বোরোহাইড্রাইড সে অ্যালডিহাইড কিটোন এই গ্রুপটাকে কি করতে পারে? সে রিডিউস করতে পারে। তো শুরুতে যখন রিডিউস করবে এই যৌগটা তৈরি হবে CH2 ডাবল বন্ড CH আর এখানে CH2OH অর্থাৎ এই জায়গায় একটা অ্যালকোহল তৈরি হবে, ইনল তৈরি হবে। আচ্ছা তারপর এইখানে আমরা একটা ক্লোরিনেটিং এজেন্ট দিলাম। ক্লোরিনেটিং এজেন্ট দেওয়ার মানেই হচ্ছে যেখানে হাইড্রোক্সিল থাকবে সেখানে ক্লোরিন এসে যুক্ত হবে। তাহলে বি প্রোডাক্টটা আলটিমেটলি না এটা এ প্রোডাক্ট। এখান থেকে হাইড্রোক্সিল বের হয়ে ক্লোরিন যুক্ত হবে। তাহলে আমরা দেখতে পাবো CH2 ডাবল বন্ড CH CH2 Cl এটা হচ্ছে আমাদের এ প্রোডাক্ট। এখন এখানে আমরা কি করলাম? অ্যানহাইড্রাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম। অ্যানহাইড্রাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়ার মানেই হচ্ছে ক্লোরিনটাকে সে সুন্দর করে বের করে নিয়ে যাবে। CH2 CH আর এইখানে আমাদের CH2 পজিটিভ তৈরি হয়ে গেল। আচ্ছা ক্লোরিনটা বের হয়ে গেলে এই যে একটা ইলেকট্রোফাইল তৈরি হলো এবং ভাইয়া ইলেকট্রোফাইলটা কিন্তু খুবই স্টেবল ইলেকট্রোফাইল কারণ এখানে কি আছে? কনজুগেশন আছে, দ্বিবন্ধন একক বন্ধন প্লাস চার্জ। তো এই ইলেকট্রোফাইলটা যে বেনজিনকে অ্যাটাক করবে, বেনজিনকে যখন অ্যাটাক করবে তখন আমাদের বি প্রোডাক্ট তৈরি হবে। তাহলে আমরা বেনজিনের অ্যাটাকটা দেখায় দেই। CH2 CH ডাবল বন্ড CH2 এটা তৈরি হলো। আর এর সাথে আমরা কি করলাম? HBr বা ডিউটেরিয়াম Br কে অ্যাড করলাম। তো সহজ কথায় ডিউটেরিয়াম প্লাসটা কোথায় এসে যুক্ত হবে? যেখানে যুক্ত হলে বেশি স্টেবল হবে সেখানেই যুক্ত হবে। তাহলে দেখো ভাইয়া আমরা যদি এটাকে এই কার্বনে অ্যাটাচ করাই, আমরা একটু খেয়াল করি
CH2 এইখানে হয়ে যাবে CH প্লাস, আর এইখানে আমাদের CH2 আর D। তো আমরা যখন যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে যখন আবার পজিটিভটাকে অ্যাড করব, তখন একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে, মোর স্টেবল। আর এইখানে এসে আমাদের Br মাইনাসটা যুক্ত হবে, এইখানে আমাদের ব্রোমাইড এসে যুক্ত হবে। তাহলে বলো দেখি এটার সাথে কোনটা মিলে যাচ্ছে? এটার সাথে মিলে যাচ্ছে হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কথা, এইখানে এই যে প্লাস চার্জ তৈরি হয়েছে, এই প্লাস চার্জ কিন্তু শিফট করতে পারবে, মেইন কথা এটাই। তৈরি হওয়ার কথা বি, এটা তৈরি হওয়ার কথা, কিন্তু দেখো এটা এখানে শিফট করবে, এই পজিটিভ চার্জটা এখানে শিফট করবে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে বেনজিন, বেনজিন এটাকে এত পরিমাণে ইলেকট্রন দিয়ে হেল্প করতে পারবে, এটা অনেক বেশি কি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। সহজ কথায় এই প্লাস চার্জ শুরুতে এখানে শিফট করবে, বেনজিনের রেজোন্যান্স এটাকে স্টেবিলাইজ করবে, সেই পজিটিভ প্রান্তে যে ব্রোমিনটা যুক্ত হবে। তাহলে আমি একটু এটাকে মুছে দিচ্ছি, CH প্লাস, এইখানে যে হয়ে যাবে CH2, আর এইখানে CH2D। তাহলে আমি আবারও বলি, এখানে আমাদের হাইড্রোজেন একটা শিফট হবে, প্রোটন শিফট হবে, কারণ এইখানে যখনই পজিটিভ চার্জ তৈরি হবে বেনজিন তাকে ইলেকট্রন সাপ্লাই দিতে পারবে। তো ব্রোমিনটা আলটিমেটলি এইখানে এসে যুক্ত হবে। তো ভাইয়া অ্যান্সার হচ্ছে এই সি, একদম বেনজিনের পাশে যে কার্বনটা আছে এখানে এসে অ্যাটাচ হবে। তো সহজ জিনিস, যদি প্র্যাকটিস করো সহজ। আচ্ছা তারপর, which of the following polymers is not obtained by condensation পলিমারকরণ? আচ্ছা এটা একটু মুখস্থ করে ফেলবো আমরা। নাইলন এটা কন্ডেনসেশন পলিমার, ব্যাকেলাইট হচ্ছে তোমার ফর্মালডিহাইডের একটা কন্ডেনসেশন পলিমার, নাইলন 6 এটা একটা কন্ডেনসেশন পলিমার। সুতরাং এই তিনটার একটা হবে না, এখানে এলিমিনেশন প্রসেসে যেতে হবে। এখান থেকে তৈরি হবে বিওনা এন। তো বিওনা এন ইজ দ্য নাইট্রাইল রাবার, এটা হচ্ছে এক ধরনের নাইট্রাইল রাবার সিনথেসাইজড বাই দ্য অ্যাডিশন পলিমারাইজেশন অফ 1,3-বুটাডাইন অ্যান্ড অ্যাক্রাইলোনাইট্রাইল। এটা হচ্ছে একটা অ্যাডিশন পলিমারাইজেশন, এখান থেকে কোনো পানি নিঃসৃত হবে না। আচ্ছা বিওনা এন এটা হচ্ছে একটা অ্যাডিশন পলিমার। আচ্ছা দ্য মেজর প্রোডাক্ট obtained in the following reaction is or are, এখান থেকে আমরা কি মেজর প্রোডাক্টটা পাবো খেয়াল করে দেখবেন। এখান থেকে আমরা শুরুতেই বিউটক্সাইড, পটাশিয়াম বিউটক্সাইডকে ব্যবহার করলাম। হ্যাঁ অবশ্যই এটা টারশিয়ারি পটাশিয়াম বিউটক্সাইড। তো এই ব্রোমিনটা বের হয়ে যাবে, বুঝতেই পারছো এখানে একটা এলিমিনেশন রিঅ্যাকশন হবে, তাই না? এলিমিনেশন রিঅ্যাকশনটা কোন দিক থেকে হবে ভাই? এদিক থেকে হবে। এর কারণ এখানে একটা কনজুগেট অবস্থা তৈরি হয়। তাহলে আমরা দেখি, কনজুগেটেড ডাইইন আমরা পেয়ে গেলাম, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন। তো এইবার 2 নাম্বার স্টেপে আমরা কি কাজ করতেছি ভাই? ওজোন সংযোজন করতেছি। এটা একটা ওজোনাইড তৈরি করবে, সেখান থেকে অ্যালডিহাইড কিটোন তৈরি হবে। এবং দেখা যাচ্ছে ডাইমিথাইল সালফোক্সাইড, এখানে কোনো প্রোটিক সলভেন্ট নাই, দ্যাট মিন্স এই জায়গা থেকে আমাদের অ্যালডিহাইড তৈরি হবে। তো দেখি ভাইয়া কোন অ্যালডিহাইডটা তৈরি হয়। আচ্ছা তাহলে আমরা আম, ভেঙে দেই, ভেঙে দেই, এটাকে ভাঙবো, এটাকে ভাঙবো। তো এটাকে যদি ভাঙি, তো এখান থেকে দেখা যাচ্ছে এই অক্সিজেন, এখান থেকে একটা অক্সিজেন, আর এই সাইডে কি হবে একটু দেখে নেই। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের সাথে অক্সিজেন, আর মাঝখানে আছে 2টা কার্বন, 1 2, আর এখানে আরেকটা অক্সিজেন। সুতরাং এই 2টা যৌগ আমরা পেয়ে যাব। এই তো ভাই এটা অপশন ইজ দ্য ফার্স্ট অপশন। দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ, আবারও এটা আই থিংক এটা আমি তোমাদের নিজেদেরকেই প্র্যাকটিস করতে বলবো ভাইয়া, কারণ এই রিলেটেড কিছু প্রবলেম আমি প্রথম প্রায় 2 থেকে 3টা সেম প্রবলেম আমি তোমাদেরকে সলভ করাইছি। এটা তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করে দেখবা। আমি অ্যান্সারটা দিয়ে দিলাম, অ্যান্সার হচ্ছে তোমার ডি তৈরি হবে, এটা তৈরি হবে। এবং এবং খেয়াল করবে এটা খুব বেশি জটিলতা এখানে নাই। শুরুতে কি করবা, এই ক্লোরিনটাকে সরায় দিবা, এলিমিনেশন করবা, তারপরে সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করালে পানি অপসারিত হবে। আচ্ছা তারপরের প্রশ্ন, এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সাজেস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার ফর দ্য মিসিং কম্পাউন্ডস এ বি, এ বি এবং তারপরে যেটা হচ্ছে সেই স্ট্রাকচারগুলো কি হবে? দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস রিমেইন দ্য সেম। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য।
এখানে কোনো আলাদা হয়ে যাবে না বা কার্বন নিঃশেষ হয়ে যাবে না। তো খেয়াল করো এখানে যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে, এখানে আমাদের হাইড্রোক্সিলেশন হবে, সিন হাইড্রোক্সিলেশন। তো এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। দ্বিবন্ধন ভেঙে CH3, এইখানে OH, CH3, এইখানে কি OH, সিন হাইড্রোক্সিলেশন হয়ে গেল। তারপর আমরা কি করলাম? পার আয়োডিক অ্যাসিড দিয়ে আমরা এটাকে জারিত করে দিচ্ছি। ভাইয়া পার আয়োডিক অ্যাসিড কিন্তু একটা জারক, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এটাকে যখন আমরা জারিত করে দিলাম পার আয়োডিক অ্যাসিড দ্বারা, তখন কি হবে? তোমরা জানো গ্লাইকোলকে যখন পার আয়োডিক অ্যাসিড দ্বারা জারিত করা হয়, গ্লাইকোলকে যখন পার আয়োডিক অ্যাসিড দ্বারা জারিত করা হয়, তখন এইখানে আমাদের কার্বনিল তৈরি হবে। এই তো এই কার্বনিলটা তৈরি হবে। এবং যদি এটা একটা সাইক্লিক স্ট্রাকচার থাকে, মাঝখানের এই বন্ডিংটা ভেঙে যাবে। তো এই প্রশ্নটার জন্য আমি এই ম্যাটল্যান্ড জোন্স অর্গানিক কেমিস্ট্রি থেকে এই প্রশ্নটা আমি আনলাম, এবং ওইখানে যখন তোমরা অ্যালকোহল বা ডাইহাইড্রোক্সি যৌগ বা গ্লাইকোল যৌগের চ্যাপ্টারটা খুলবা, সেম একটা রিঅ্যাকশন পাবা। ঠিক আছে, পারায়োডিক অ্যাসিড দ্বারা যখন তুমি এই গ্লাইকোলকে করবা, রিং স্ট্রাকচার হলে স্ট্রাকচারটা ভেঙে যাবে, সেম রিঅ্যাকশন। আচ্ছা, তৈরি হলো এটা। আলটিমেটলি এর পরবর্তী স্টেপে ছিল তোমার এই হাইড্রোক্সিল। তো হাইড্রোক্সিল দেওয়ার পর কি হবে ভাইরা, একটু খেয়াল করে দেখো। হাইড্রোক্সিল দিলে এখানে কি আলফা হাইড্রোজেন আছে না? আলফা হাইড্রোজেন অম্লধর্মী, এটা বের করে নিয়ে যাবে। তো এখানে একটা মাইনাস চার্জ গ্রো করবে, এই মাইনাস চার্জে এটাকে অ্যাটাক করবে। অ্যাটাক করলে এটা হয়ে যাবে কি ও মাইনাস। তাহলে আলটিমেটলি আমরা দেখে ফেলি, এখানে একটা রিং তৈরি হবে। তো 1 2 3 4, ভাই 4 কার্বনের একটা রিং তৈরি হবে। তো 4 কার্বনের রিং আমরা দেখায় দিই। 4 কার্বনের রিং এর এই যে একটা কর্নারে আমরা দেখতে পাচ্ছি, এই কর্নারে একটা CH3 ছিল, আর একটা এখানে O মাইনাস থেকে পরবর্তীতে OH হবে। আরেকটা কর্নারে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে ঠিক পাশাপাশি যেটা ছিল, পাশাপাশি এই কর্নার থেকে এখানে CH2 CO আর এখানে CH3, এই প্রোডাক্টটাই তৈরি হবে। তো আমাদের C প্রোডাক্ট হলো গিয়ে ভাইয়া এটা। তো A প্রোডাক্ট গ্লাইকোল, P প্রোডাক্ট এখানে একটা ডাইকিরন যৌগ, আর C প্রোডাক্ট হচ্ছে এই 4 কার্বন বিশিষ্ট রিং এর যৌগ। আচ্ছা, এরপরে সুন্দর একটা প্রশ্ন, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ এক্সপেক্টেড ইনল কন্টেন্ট। ভাইয়া ইনল কন্টেন্ট কোথায় বেশি থাকবে? তোমরা জানো কিটোন যেখানে থাকবে সেখানে ইনল কন্টেন্ট থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করে দেখে নেই ইনল কন্টেন্ট কোথায় বেশি তৈরি হবে। এটা 1 2 3 4 5, এখানে 5টা কার্বন আছে, 1 2 3 4 5, যেখানে 2 নাম্বার এবং 4 নাম্বার কার্বনে কি আছে, দুইটা কার্বনিল গ্রুপ যুক্ত আছে, তাই না? খেয়াল করে দেখো, আমরা জানি এইখানে যে হাইড্রোজেন দুইটা আছে এরা খুবই অম্লধর্মী। কারণ ভাই হাইড্রোজেন বের হয়ে গেলে, হাইড্রোজেন যখনই বের হয়ে যাবে তখনই এখানে ইনল তৈরি হবে। তাহলে মনোযোগ, তো O মাইনাস, এখানে ডাবল বন্ড, আর এইখানে O এর সাথে হাইড্রোজেন যে সংযুক্ত হবে, যে হাইড্রোজেনটা এখান থেকে বের হয়েছে ওইখানে যে হাইড্রোজেন সংযুক্ত হবে। তো এই হাইড্রোজেন প্লাস এই অক্সিজেন মাইনাসের সাথে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে ফেলতে পারে। সেই জন্য ভাইয়া যে এখানে ডাই কিটোন থাকবে, মাঝখানে একটা CH3 দ্বারা সেপারেট করা, এটার মধ্যে সবচেয়ে বেশি ইনল কন্টেন্ট থাকবে, কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং উপস্থিত, এটা বেশ স্টেবল হয়ে যাবে। তো সেম ভাবে তোমরা ব্যাখ্যা করবা, 4 এর পরে আসবে এই যে এইখানে দেখো ডাইকিটোন আছে, তারপরে আসবে এই কিটোনটা, তারপরে অ্যালডিহাইড। ভাই অ্যালডিহাইড কখনোই এই অ্যালডিহাইড তোমার তৈরি করতে পারে না, কি বলে, খুব বেশি একটা ইনল তৈরি করতে পারে না। আচ্ছা, কমপ্লিট দ্য ফলোইং উইথ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটাকে আমরা ব্যবহার করার পর এরকম একটা যৌগ তৈরি হয়েছে। তোমরা হয়তো জানো এই যৌগটার নাম হচ্ছে তোমার সিনামালডিহাইড, সিনামিক অ্যাসিডের অ্যালডিহাইড এটা। আচ্ছা, সিনামালডিহাইড আমরা কোত্থেকে পাইছি? যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, অবশ্যই এখানে অ্যালডোল বিক্রিয়া হয়েছিল। এটা দেখেই বুঝতে হবে ভাই, কিচ্ছু করার নেই, কারণ এখানে একটা অ্যালডোল ঘনীভবন প্রোডাক্ট দেখা যাচ্ছে, এখানে অ্যালডিহাইড, আর এখানে অবশ্যই একটা OH ছিল, যে OH থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে পানি অপসারিত হয়েছে, তাই না? OH এর সাথে হাইড্রোজেন যে পানি অপসারিত হয়েছে, তো অ্যালডোল ঘনীভবন প্রোডাক্ট। অবশ্যই এখানে থাকবে আমাদের এই যৌগটা বেনজিনের সাথে এই যে
বেনজালডিহাইড। আচ্ছা CH2 CHO তার সাথে হচ্ছে আমাদের এটা HCHO। খেয়াল করে দেখো এখান থেকে আমাদের এটাই তো যাওয়ার কথা বেনজালডিহাইড, এখানে কার্বন না ভাইয়া এটা যাবে না। সিনামালডিহাইড তৈরি করার জন্য এইখানে থাকবে আমাদের বেনজালডিহাইড, ডিরেক্ট এখানে বেনজালডিহাইড, আর এখানে থাকবে CH3CHO। এই CHO এখানেই অবশিষ্ট থাকবে, আর এখান থেকে একটা H+ বের হয়ে মাইনাস চার্জ তৈরি করবে। মাইনাসটা যেই কার্বনকে অ্যাটাক করবে, অ্যাটাক করে এখানে OH তৈরি করার কথা, এই OH আর এখানকার আরেকটা H যে পানি তৈরি করবে, শেষমেশ এটাই থাকবে। তার মানে আমরা শুরুতে দুইটা প্রোডাক্ট পেয়ে গেছি, এই হচ্ছে আমাদের বেনজালডিহাইড আর এটা হচ্ছে কি ভাইয়া ইথানেল। তো এটা অ্যারোল কনডেনসেশন বিক্রিয়া। আচ্ছা, সর্বশেষ সর্বশেষ তোমাদের প্র্যাকটিস সেটা হচ্ছে ভাইয়া দেখো, হাউ may the following transformation be carried out, not more than 6 step। বেনজালডিহাইড থেকে আমরা সায়ানোবেনজিন তৈরি করব ভাইয়া, বেনজালডিহাইড থেকে সায়ানোবেনজিন তৈরি করব, 6টার বেশি স্টেপ দেখানো যাবেই না। তাহলে চলো আমরা ঝটপট এই কাজটা করে ফেলি। ঝটপট আমরা এখন সায়ানোবেনজিন তৈরি করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা বেনজালডিহাইড তৈরি করি। এই হচ্ছে আমাদের বেনজালডিহাইড। এটাকে আমরা কি করব, এটাকে আমরা জারিত করব পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা। পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা যদি আমরা জারিত করে ফেলি, তাহলে এখান থেকে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট দিতে পারো, অথবা এখানে নাইট্রিক অ্যাসিড দিতে পারো, যে কোনোটা দিতে পারো। তাইলে এই যে অ্যাসিড তৈরি হবে। ভাই এখানে যদি আমরা সোডা লাইমের বিক্রিয়া করি, তোমরা প্রত্যেকে জানো সোডা লাইমের বিক্রিয়া যদি আমরা করি, এবং অবশ্যই উত্তপ্ত করতে হবে, এখান থেকে তৈরি হয়ে যাবে বেনজিন। হ্যাঁ, বেনজিন তৈরি হয়ে গেল। এই বেনজিন থেকে সায়ানোবেনজিন তৈরি করা কোনো ব্যাপার? কোনোই ব্যাপার না। আচ্ছা, তো বেনজিনকে আমরা কি করব, নাইট্রেশন করব। নাইট্রিক অ্যাসিড দিলাম গাঢ়, আর দিলাম গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো নাইট্রেশন করলে কি হবে, নাইট্রেশন করার পর এখানে নাইট্রোবেনজিন তৈরি হবে NO2। এই নাইট্রোবেনজিনকে যখন আমরা বিজারিত করব টিন প্লাস HCl দ্বারা এবং উত্তপ্ত করব, টিন প্লাস HCl দ্বারা উত্তপ্ত করব, অথবা আয়রন প্লাস HCl, তুমি যেটা ইচ্ছা ওটাই দিতে পারো। তো নাইট্রোবেনজিনকে তুমি যখন বিজারিত করবা তখন অ্যানিলিন তৈরি হবে, NH2 অ্যানিলিন তৈরি হবে। এই অ্যানিলিনকে যখন আমরা নাইট্রাস অ্যাসিড দ্বারা বিক্রিয়া করব 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কমে, 5 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় যখন আমরা বিক্রিয়াটা করব নাইট্রাস অ্যাসিড দ্বারা, সোডিয়াম নাইট্রেটের HCl দিবা, তখন এই অ্যানিলিন থেকে আমরা জানি ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়। ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়। ডায়াজোনিয়াম সল্ট থেকে তুমি যে কোনো যৌগ তৈরি করতে পারবা, যে কোনো যৌগ ভাইয়া। তো তুমি সায়ানোবেনজিন তৈরি করতে চাচ্ছ, ঠিক আছে, সায়ানোবেনজিন তৈরি করে ফেলো। এখানে পটাশিয়াম সায়ানাইড থাকবে, পটাশিয়াম সায়ানাইড দিয়ে বিক্রিয়া করে ফেলো। আর এখানে Cu2CN2 সেন্ড মেয়ার বিক্রিয়া। এই সেন্ড মেয়ার বিক্রিয়া দিয়ে তুমি ইজিলি কি করতে পারবা, সায়ানোবেনজিন তৈরি করতে পারবা। আচ্ছা, দেখে তো এটাই কিন্তু আসলে সবচেয়ে কম স্টেপের বিক্রিয়া, ঠিক আছে, বেনজালডিহাইড থেকে সায়ানোবেনজিন তৈরি করার জন্য। তো 1 2 3 4 5 6, একদম 6টাই হয়ে গেছে। মানে এর চেয়ে কমানো আর সম্ভব হয় নাই। ঠিক আছে ভাইয়া, তো এইভাবেই কিন্তু আমরা সায়ানোবেনজিন তৈরি করতে পারি। তো বুঝতেই পারছো আজকের আলোচনাটার পর আরো অনেক প্র্যাকটিস আছে ভাইয়া। আমি তো কতটুকু প্র্যাকটিস করানোর চেষ্টা করছি, খুব বেশি কিন্তু না। আরো হাজার হাজার প্র্যাকটিস প্রবলেম আছে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি স্টাডি করবা, দেখবা যে আরো নতুন নতুন কিছু টপিক তোমাদের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। আরো নতুন নতুন কিছু তোমরা জানার আগ্রহ খুঁজে পাবা, যদি সেই আগ্রহটা তৈরি করতে পারো। তো এই কথাটাই দেখো তোমাদের সর্বশেষ কথা, দ্য মোর স্টাডি দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স। তো এই কথাটা মনে রাখবা। পার্ট 3 দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফিজ।